দেখো, তোমরা প্রত্যেককে তো ক্রাশ কোর্স করেছো অনেক জায়গায় অনেক রকম। তো আমাদের আজকে ক্যাপসুল কোর্সের প্রথম দিনে আমি যে কোর্সটা এনেছি এটা ক্যাপসুল কোর্স নাম দিয়েছি, জাস্ট দিতে হয় সেই জন্য। কিন্তু আমি পরে ভেবে দেখলাম এই নামের মধ্যেও অনেক কিছু কিন্তু রয়েছে। অ্যাকচুয়ালি আমরা ক্রাশ কোর্স করতে অভ্যস্ত, ক্রাশ কোর্স অর্থাৎ 2 মাসের 3 মাসে পড়ে অভ্যস্ত, কিন্তু 2 মাসে 3 মাসে যেভাবে আমরা পড়ি সেখানে কিন্তু দেখবে যে কোয়েশ্চিন আকারে পড়ি। তো 2-3 মাসে ডিটেলে বেসিক ইংরাজি সম্ভবও নয় যে কোনো স্যার তোমাকে পড়াবেন। আবার এও নয় যে 2-3 মাসে কোয়েশ্চেনগুলো করে নিলাম আর হয়ে গেল, কারণ এখনকার যে কোয়েশ্চেন প্যাটার্ন তাতে কিন্তু বেসিক কিছু না হলেও জানতে হবে। যা যেভাবে ঘোরাচ্ছে, কারণ এবছর বিসিএস এর কোয়েশ্চেন দেখে তোমরা বুঝেছো অনেকে। তো বিসিএস তো পিএসসি কন্ডাক্ট করে, তো সামনে ক্লার্কশিপ বলো, পঞ্চায়েত বলো, বা যাই পরীক্ষায় আসছে না কেন, আসছে কেন তোমার কি বলবো, সমস্ত পরীক্ষার ইংলিশ কিন্তু সিলেবাস সেম, প্যাটার্নও কিন্তু আস্তে আস্তে সব সেমই হয়ে যাচ্ছে। তো আমাদেরকে সেই হিসাবে সামনে জিএনএম এনএম রয়েছে। তো প্রতিটা কোর্সের উপর লক্ষ্য করে আমরা কিন্তু এটা শুরু করছি এবং আশা করি প্রচুর উপকার পাবে তোমরা। ক্লাসের শেষে তোমাদেরকে নোটস, আনসার শিট সমস্ত কিছু প্রোভাইড করা হবে, পিপিটিও সব দেওয়া হবে, আর রেকর্ডিং সব দিয়ে দেওয়া হবে। জাস্ট কোর্সটা আমি শুরু করছি, ঠিক আছে? কোয়েশ্চেনের আকারে করব। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 এটা নিয়ে এসেছি। এই যে কোয়েশ্চেনের আকারে করব স্যার, তাহলে তো এটা কোয়েশ্চেনের উত্তর করে দিয়ে আপনি চলে যাবেন না। এই কোয়েশ্চেনটা করতে করতে এই কোয়েশ্চেন থেকে যতগুলো কনসেপ্ট রয়েছে ততগুলো কনসেপ্ট আমরা কিন্তু আলোচনা করব, যাতে আর দ্বিতীয় দিন এই কোয়েশ্চেনটাকে নিয়ে আর মানে রিপিট যেন না হয়। আমি প্রতিটা কোয়েশ্চেনে এক একটা কনসেপ্ট নিয়ে আসব, এবং সেই একটা কনসেপ্ট থেকে হাজারো কনসেপ্ট কিন্তু তৈরি করা যায়, মানে পরীক্ষায় প্রশ্ন যতই ঘোরাক তুমি কিন্তু করে আসতে পারবে। সেইভাবে আমরা চলবো। আমার আনসার শিটটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা পরিশ্রম ওর ভেতরে রয়েছে, ঠিক আছে? আমি একটু পরে দিচ্ছি। তো এই কোয়েশ্চেনটা করতে করতে এই কোয়েশ্চেনের বাকি অপশনগুলো কেন হলো না সেটাকে আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? কেন ওই কোয়েশ্চেনের উত্তর ওটা হলো, বা এই অপশন থেকে আর কি প্রশ্ন আসতে পারে, সমস্ত আমরা সেটাকে কভার করবো। আর বিশেষ করে ভোকাবুলারির উপর জোর দেবো, কারণ ভোকাবুলারি ছাড়া কিন্তু পরীক্ষা ক্র্যাক করা যাবে না। যেমন গ্রামার প্রয়োজন তেমন ভোকাবুলারির প্রয়োজন। তো চলো, আর দেরি করবো না আজকে। রিনা ওয়াজ ড্যাশ টু হার হাজব্যান্ড। রিনা তার হাজব্যান্ডের প্রতি কি? এবার দেখো, এখানে 4টে অপশন আছে: ডেভোশন, অ্যাডিক্টেড, ডেভোটেড, অ্যাডিকশন। দেখো, ডেভোটেড মানেও হচ্ছে আসক্তি, অ্যাডিক্টেড মানে হচ্ছে আসক্তি। তো দেখো, আমি নিচে দেখো, আমি যতটা পেরেছি স্লাইডে করে এনেছি যাতে এই সময়টা নষ্ট না হয়, কারণ অনেকের নেটের ব্যাপার থাকতে পারে। হ্যাঁ, সবার বাড়িতে তো আর ওয়াইফাই নেই। তো এই যে দেখো, ডিভোটেড টু মানে হচ্ছে ভালো কাজে আসক্তি, আর অ্যাডিক্টেড টু মানে হচ্ছে খারাপ কাজে আসক্তি। অর্থাৎ ডিভোটেড এবং অ্যাডিক্টেড দুটোর মানে আসক্তি। ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে একটা ভালো কাজে আর একটা হচ্ছে খারাপ কাজে আসক্তি, ঠিক আছে? তাহলে আমাকে এখানে, আচ্ছা, এখান থেকে আমি আর কি শিখব? উত্তর পরে কোশ্চেন। এখান থেকে আমরা আর কি শিখব? হ্যাঁ, হোয়াট টু লার্ন, ভালো করে বুঝবে। আমি এই কোয়েশ্চেনটা থেকে আর কি প্রশ্ন দিতে পারে পরীক্ষায়, এক্সাম পয়েন্ট অফ ভিউ আমি আলোচনা করছি। এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় খুবই দেয়, সেটা হচ্ছে ডিভোটেডের পর কি ফিক্সড প্রিপোজিশন বসে, আর অ্যাডিক্টেডের পর কি ফিক্সড প্রিপোজিশন বসে, ঠিক আছে? অ্যাডিক্টেড আর ডিভোটেড, এরপর ফিক্সড প্রিপোজিশন বসে টু। এইগুলো আমার নোটসে লেখানো রয়েছে। তবুও যদি মনে হয় যে কিছু জিনিস, এই জিনিসটা নোটসে লেখানো নেই, কারণ সব তো সম্ভব নয়, সেটা তুমি আমার কাছ থেকে নতুন শিখছো, সেটা কি করবে, ছোট ছোট করে ফুট নোট করবে, পাশে ছোট ছোট করে নোট করবে। তোমার এই খাতাটাই কিন্তু একটা হয়ে যাবে, এই নোটবুকটাই হয়ে যাবে, কিন্তু যে কোনো পরীক্ষা আসার আগে জাস্ট একবার করে পড়ে গেলেই হবে। দেখো, আমার টার্গেট, আবারও বলছি, এই এক্সামের আমার মূল টার্গেট হচ্ছে তোমার 30-এ পরীক্ষা 25 থেকে 30 পাইয়ে দেওয়ার। এটা হচ্ছে আমার টার্গেট, জানে অন্য বিষয়ের থেকে, অন্য সাবজেক্টের থেকে যেন এগিয়ে থাকো নাম্বারে। বিশেষ করে যারা ক্লার্কশিপ দেবে তারা কিন্তু প্রিলিমসের নাম্বার কিন্তু মেনের সাথে অ্যাড হবে, এটা মাথায় থাকে যেন। অনেকে ভাবে প্রিলি পাস করলেই হবে, প্রিলি মেন টাইপ তিনটে মিলেই কিন্তু মেরিট লিস্ট হবে, এগুলো মাথায় রেখো। সো প্রিলিতে যতটা পারা যায় নাম্বার কিন্তু আমরা তুলে নেব, ঠিক আছে? এবার দেখো, আমি যেটা বলছি যে ডিভোটেডের সাথে টু হয় ফিক্সড প্রিপোজিশন, আর অ্যাডিক্টেডের সাথেও কি হয়, টু হয়।
বেশ, এবার ডিভোটেড টু মানে হচ্ছে ভালো কাজে আসক্তি, অ্যাডিক্টেড টু মানে হচ্ছে খারাপ কাজে আসক্তি। এইখানে কি বলছে, রিনা ওয়াজ ড্যাশ টু হার হাজব্যান্ড। রিনা তার হাজব্যান্ডের প্রতি কি খারাপ কাজে আসক্ত হবে? কখনোই না। তার নিজে হাজব্যান্ড তো তাহলে কি এখানে ভালো কাজে আসক্ত হবে। তাহলে এখানে উত্তর কি হবে? এখানে উত্তর হবে অপশন সি ইজ দ্য রাইট আনসার অফ দিস পার্টিকুলার কোয়েশ্চেন। ডিভোটেড টু, ডিভোটেড টু হচ্ছে এখানে সঠিক আনসার। ঠিক আছে, এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে, স্যার ডিভোশনটা কেন হলো না? এটা নাই বুঝলাম যে অ্যাডিক্ট ব্যাপারটা খারাপ কাজের সাথে যুক্ত, তাহলে ডিভোশনটা কেন হলো না এটুকু জানতে হবে। শুধু উত্তর করে দিয়ে চলে গেলাম হবে না। ভালো করে শোনো, ডিভোশন, ডিভোশন এটা হচ্ছে নাউন, ডিভোশন হচ্ছে নাউন, ঠিক আছে। আর ডিভোটেড হচ্ছে, ডিভোটেড হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ভালো করে শুনবে। স্যার তার সাথে কি সমস্যা নাউন বা অ্যাডজেক্টিভ ব্যাপার? অবশ্যই রয়েছে। তার জন্য তোমাকে আমি ডিটেলে দেখো একটা কোয়েশ্চেন থেকে কত কি শেখাচ্ছি, এটা এইভাবেই আমরা প্র্যাকটিস করব। কোনো একটা মানে যারা আমার কাছে বেসিক করনি তাদের এখানে বেসিক অনেকটাই পরীক্ষায় যেগুলো আসে কভার হয়ে যাবে। তো তুমি এক্সামটাই এই মুহূর্তে তোমাদের টার্গেট, তো সেটাই করলে এনাফ, তাই না? এক্সামের বেসিকগুলো কভার করলে হবে। তো এই যে দেখো লিঙ্কিং ভার্ব, আমি এক নম্বর কোয়েশ্চেনটাতে যাচ্ছি, ওইটাই আলোচনা করছি, কিন্তু লিঙ্কিং ভার্ব বলে একটা ভার্ব রয়েছে, অনেকে হয়তো জানো অনেকে হয়তো জানো না। দেখো লিঙ্কিং ভার্ব কি? লিঙ্কিং ভার্ব হচ্ছে বি ভার্ব। এবার বলে বি ভার্ব কি? বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং। পুরো মুখস্থ রাখবে, এই 8 পিস হচ্ছে বি ভার্ব। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং। এই বি ভার্বের এই যে ফর্মটা, 8টা ফর্ম, এই ফর্মগুলো যখন একটা বাক্যে মেন ভার্বের কাজ করবে, কিসের কাজ করবে? মেন ভার্বের কাজ করবে, তখন তাকে আমরা বলবো লিঙ্কিং ভার্ব। অর্থাৎ তুমি বলতে পারো, ধরো আমি বললাম সাবজেক্ট, সাবজেক্টের পর দেখা গেছে এখানে বি ভার্বের কোনো একটা ফর্ম রয়েছে, ঠিক আছে, আর কিছু নেই, এখানে আদার ওয়ার্ডস রয়েছে। তাহলে এখানে যেহেতু বি ভার্বের ফর্ম রয়েছে, যেমন দেখো হি ওয়াজ আ টিচার। আচ্ছা, হি ওয়াজ এ টিচারটা এই মুহূর্তে বাদ দাও। ধরো আমি বললাম, দাঁড়াও, বি ভার্বের কোনো ফর্ম যদি মেন ভার্বের কাজ করে তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো হচ্ছে কি? লিঙ্কিং ভার্ব। তো ধরো এখানে একটা বি ভার্ব আছে, তো বি ভার্বটা এখানে কিসের কাজ করছে? মেন ভার্বের কাজ করছে। স্যার আপনি কি করে বুঝলেন এটা মেন ভার্ব? কারণ একটা বাক্যে একটাই ভার্ব আছে, তার মানে এটা হচ্ছে মেন ভার্ব। জানো তো এটা, যে একটা বাক্যে মিনিমাম কটা ভার্ব থাকতে পারে? একটা বাক্যে মিনিমাম একটা ভার্ব থাকবেই, নাহলে হবে না। তো সেই ভার্বটা হচ্ছে মেন ভার্ব। একটা বাক্যে ম্যাক্সিমাম কটা ভার্ব থাকতে পারে? একটা বাক্যে ম্যাক্সিমাম 4টে ভার্ব থাকতে পারে। তো এই 4টে ভার্বের মধ্যে স্যার কোনটার কি নাম? 4টে ভার্বের মধ্যে শেষেরটা হচ্ছে সবসময় মেন ভার্ব, আগেরটা হচ্ছে সবসময় হেল্পিং ভার্ব, বাকি মিডিলে যে দুটো ভার্ব থাকবে সেই দুটো ভার্বকে বলা হয় সাপোর্টিং ভার্ব। ঠিক আছে, তাহলে একটাই যেহেতু বাক্যে ভার্ব রয়েছে, তাহলে এটাই কি? মেন ভার্ব। তাহলে এখানে বি ভার্ব রয়েছে, তাহলে সে কি মেন ভার্বের কাজ করছে, তাই আমরা একে তখন বলবো কি? লিঙ্কিং ভার্ব। একে আমরা বলবো লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। তো ধরো বললাম আই ওয়াজ টায়ার্ড, আমি ছিলাম ক্লান্ত, হলো। রুলটা কি? রুলটা হচ্ছে এখানে ওয়াজটা কি? ওয়াজটা দেখো মেন ভার্বের কাজ করছে, কারণ আর কোনো ভার্ব নেই, তাহলে বি ভার্বের একটা রূপ তো ওয়াজ। অ্যামিজার, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং এরা তো বি ভার্বেরই রূপ, তাহলে এটা বি ভার্বেরই রূপ এবং মেন ভার্বের জায়গায় বসে আছে, তাই এর নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পর যদি একটাই ওয়ার্ড থাকে, ভালো করে শুনবে, এইটাই হচ্ছে এখানে এতক্ষণ ধরে বকলাম এইটা বলার জন্য। লিঙ্কিং ভার্বের পর যদি একটাই ওয়ার্ড থাকে, চোখ বন্ধ করে পরীক্ষায় বলে দিয়ে আসবে, টেট রিলেটেড পরীক্ষাগুলোতে এইগুলো থাকে, যে টায়ারটা এখানে কোন পার্টস অফ স্পিচ, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পর একটাই ওয়ার্ড থাকলে তার নাম হচ্ছে, সেই হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে এবার তোমাদের মধ্যে অনেকে মনে মনে প্রশ্ন জেগে গেছে, যে সবার ডাউট ক্লিয়ার করব, চিন্তা নেই, পড়িয়ে সব অভিজ্ঞতা হয়ে গেছে, যে স্যার হি ওয়াজ এ টিচার, এখানে তো টিচার অ্যাডজেক্টিভ নয়, আমি কি বলেছি? লিঙ্কিং ভার্বের পর একটা ওয়ার্ড থাকলে, এখানে কি একাধিক ওয়ার্ড চলে এসছে, এবং ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা ধরবো না, এটা এই টিচারটা নাউনের কাজ করছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আর্টিকেলের পর, এখানে এখানে আবার রুলটা কেমন হয়ে যাবে না, তো দাও তোমাদের দেখায়।
একটা নিউ স্লাইড নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এখানে রুলটা হচ্ছে যে আর্টিকেলের পর আবার যদি একখানা ওয়ার্ড থাকে তাহলে চোখ বন্ধ করে বলে দেবে সেই ওয়ার্ডটা হচ্ছে নাউন। তো এখানে সেই হিসাবেই কাজ করছে। হি ওয়াজ এ টিচার, হি ওয়াজ এ টিচার হলো। তো লিঙ্কিং ভার্ব তো অবশ্যই ওয়াজ লিঙ্কিং ভার্ব, কারণ অন্য কোনো ভার্ব নেই, বি ভার্বের ফর্ম মেন ভার্বের কাজ করছে। কিন্তু আর্টিকেলের পর যদি একখানায় ওয়ার্ড থাকে তাহলে সে হয় কি নাউন। যদি এইখানে লিঙ্কিং ভার্বের পর একখানা ওয়ার্ড থাকতো তাহলে তখন সে অ্যাডজেক্টিভ হতো, কিন্তু এখানে তো নয়, এখানে আর্টিকেলের পর এসছে, সেই জন্যই হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এবার বলবে স্যার লিঙ্কিং ভার্ব কি তাহলে শুধুমাত্র আপনার বি ভার্বের বি ভার্বের রূপগুলোই মেন ভার্বের কাজ করলে হয় না, এছাড়াও লিঙ্কিং ভার্ব আরও রয়েছে, যেমন দেখো বিকাম, গেট, গ্রো, সিম, লুক, স্টে, ফিল, অ্যাপিয়ার, স্মেল, এগুলো আরও রয়েছে। এই কটা পরীক্ষায় আসে, বহুবার আসে, এবং এখান থেকে প্রচুর আমরা এরর কারেকশন বলো অনেক কিছু সলভ করতে পারবো। তো ঠিক আছে, তাহলে আমরা আপাতত মনে রাখবো যে মেন ভার্ব বি ভার্বের কোনো রূপ যদি মেন ভার্বের কাজ করে তাহলে তাকে আমরা বলবো কি লিঙ্কিং ভার্ব। আর একটা কি মনে রাখবো, আমরা আর একটা মনে রাখবো যে লিঙ্কিং ভার্বের পর একটি মাত্র যদি ওয়ার্ড আসে তাহলে সেই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। প্রচুর প্রশ্ন এখান থেকে এই কনসেপ্টটা থেকে সলভ করব, আরও যখন কোয়েশ্চেন পাবো তখন দেখবা অনেকটা ইজি লাগবে জিনিসটা। ঠিক আছে, তাহলে এখানে স্যার আপনি ডিভোশন কেন দিলাম না বুঝলে? ওরে স্যার এখানে তো অনেক ওয়ার্ড আছে, দেখে নাও ভালো করে, এখানে তো অনেক ওয়ার্ড আছে, যখনই আর্টিকেল আর যখনই প্রিপোজিশন দেখবে সেখানে ওই দিকে আর পা বাড়াবে না, এখানে দেওয়াল দিয়ে দাও, এখানে কি দিয়ে দেবো, দেওয়াল দিয়ে দেবে। বোঝা গেল? আর্টিকেল আর যখনই প্রিপোজিশন দেখবো ওদিকে আর যাবো না। এবার এই দিকে হিসাব বাকি করো, এই দিকে হিসাব বাকি কি, যে ওয়াজ হচ্ছে বি ভার্বের একটা রূপ এবং এ আর কোনো এই বাক্যে ভার্ব নেই, তার মানে এ হচ্ছে মেন ভার্বের কাজ করছে, তার এর নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। এবার লিঙ্কিং ভার্বের পর স্যার বলেছে একটাই যদি ওয়ার্ড থাকে তাহলে ওইদিকে যাবো না, কিন্তু বারবার বলছি ওইদিকে যখন আর্টিকেল দেখবো আর প্রিপোজিশন দেখবো এখানে দেওয়াল দিয়ে দেবো। তো লিঙ্কিং ভার্বের পর যদি একটাই ওয়ার্ড থাকে তাহলে সেই ওয়ার্ডটা কি হতে হবে, অ্যাডজেক্টিভ। তাহলে ডিভোশন কেন হলো না এবার বুঝতে পারলে? ডিভোশন কি, ডিভোশন হচ্ছে নাউন, ডিভোশন নাউন, তো আমার কি দরকার এখানে, অ্যাডজেক্টিভ দরকার। ক্লিয়ার? এইভাবে বুঝে করবে, বড় বাক্য থাকবে কিন্তু তুমি যখনই প্রিপোজিশন বা আর্টিকেল দেখতে হবে আর ওই দিকে যাবে না, ওই দিকে আর হিসাব করবে না, যা হিসাব করবে এই দিকটাতে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যার যেখানে ডাউট থাকবে যা কিছু থাকবে স্ক্রিনশট নাও অথবা খাতায় নোট করো, আমাকে তুমি ক্লাসের পর হোয়াটসঅ্যাপ করো, আমি অডিও করব কিংবা আমি টাইম দেবো, ফোনে বলে দেবো। ঠিক আছে, যদি প্রবলেম থাকে আমি এত ধরে ধরে বলবো, কোনো প্রবলেম হবে না। দেখো একটা কোয়েশ্চেন এতক্ষণে হলো এবং সেখান থেকে আমি প্রায় 7-8টা কনসেপ্ট বললাম, সুন্দর করে রেকর্ড দেখে গুছিয়ে লিখে নেবে। এখন শুধু শোনো। নেক্সট হচ্ছে দেখো কোয়েশ্চেন 2 নম্বর কোয়েশ্চেনটা আমি পরে আসছি, 2 নম্বর কোয়েশ্চেনটা অনেকক্ষণ অনেক কিছু বলার আছে, তার আগে আমরা আর ছোট একটা কোয়েশ্চেন করে নিই। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 3, এখান থেকে খুব সুন্দর আরেকটা থিওরি আমি তোমাদেরকে বলতে চলেছি। দেখো, লেটস ডিসকাস দ্য ওয়েজ অফ ইমপ্রুভিং দ্য বেসিক স্কিলস অফ ইংলিশ। তো এখানে একটা প্রিপোজিশন বসবে কি বসবে না সেটাই দিয়েছে। অপশন এ এখানে কি অ্যাবাউট বসবে, অপশন বি এখানে কি অন বসবে, অপশন সি নো প্রিপোজিশন নিডেড, কোনো প্রিপোজিশনের কি প্রয়োজন নেই, না এখানে তোমার অফ বসবে, কি বসবে। আমি জানি এখানে অনেকেই হয়তো উত্তরটা করছো, বেশিরভাগ জন এখানে হয়তো 90% ছেলে মেয়ে এটা এখানে অ্যাবাউট লিখেছো, বাট ইউ আর অ্যাবসোলিউটলি রং, তুমি কিন্তু ভুল, এখানে অ্যাবাউট হবে না। এই জন্যই কোয়েশ্চেনটা বারবার বারবার এসএসসি, স্টাফ সিলেকশন কমিশন, পিএসসি, হ্যাঁ এরা খুবই দেয় এটা, ঠিক সেম এই কারণেই। ঠিক আছে, কি আমরা দেখবো বলবো যে আমরা এই ব্যাপার নিয়ে আলোচনা করেছিলাম, তো কোনো কিছু নিয়ে নিয়ে ইংরেজি, কোনো কিছু সম্পর্কে নিয়ে ইংরেজি কি অ্যাবাউট, কোনো কিছু সম্পর্কে আলোচনা করেছিলাম, তুমি ইংলিশ কি বলবে, যে উই ডিসকাসড, আমরা আলোচনা করেছিলাম এই ব্যাপার নিয়ে। তো ব্যাপার নিয়ে বা এই ব্যাপার সম্পর্কে, সম্পর্কে ইংরাজি তো আমরা জানি অ্যাবাউট, তাহলে অ্যাবাউট দিস ম্যাটার লিখে দিয়ে চলে এলে। বা যারা এই যে ক্লার্কশিপ পরীক্ষা দিয়ে প্রিলি পাস করবে, মেন এক্সাম দিতে হবে, তারা ট্রান্সলেশন থাকে, তো তো এটা করে দিয়ে চলে আসবে, সঙ্গে সঙ্গে তোমাকে ওখানে কেটে দেবে, কারণ এক্সপার্ট খাতা দেখবেন,
যে এসে খাতা দেখবেন না, তো তিনি যথেষ্ট ইংলিশ জানেন, তো সেক্ষেত্রে কিন্তু এটা ভুল। তাহলে স্যার এখানে কোনো প্রিপোজিশনের প্রয়োজন নেই, নর্মাল ইংলিশ হবে, উই ডিসকাস দিস ম্যাটার, এটার মানে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলাম। কেন হলো এবার জানতে হবে, এটুকু তো তোমরা অনেকে হয়তো জানো, কিন্তু কেন হলো সেটা জানো না বা বইয়ে লেখা থাকে না, সেটা এবার আমরা ডিসকাস করব। ঠিক আছে, তাহলে এখানে উত্তর কি হবে? অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার কেন হবে, এখানে কোনো প্রিপোজিশন কেন লাগবে না, সেটা এবার আমরা আলোচনা করছি। শোনো, তোমরা জানো যে বাংলায় বলে সকর্মক ক্রিয়া, ইংলিশে বলে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব কি? ট্রানজিটিভ ভার্ব বলা হয় সেই ভার্বকে যেই ভার্ব পাশে অবজেক্ট নেয়, অবজেক্ট টেকার, অবজেক্ট টেকার ভার্ব। মানে পাশে কি নেবে? অবজেক্ট নেবে, অন্য কিছু পাশে নেবে না। বোঝাই তো আছে, সকর্ম কথা, যে কর্ম নেয় অবজেক্ট নেয়। ঠিক আছে, অবজেক্ট নেবে। এবং পরীক্ষায় কি দেবে জানো তো? পরীক্ষায় ভুলটা দেবে এটাই, যে সাবজেক্টের পর একটা ট্রানজিটিভ ভার্ব দিয়ে দেবে, একটা ট্রানজিটিভ ভার্ব দিয়ে দেবে, দিয়ে ট্রানজিটিভ ভার্ব দিয়ে দেওয়ার পর ওর পাশেই একদম তোমাকে একটা প্রিপোজিশন দিয়ে দেবে, ইচ্ছাকৃত, বিশেষ করে অ্যাবাউটটা দেয়, প্রিপোজিশন দিয়ে দেবে। ঠিক আছে, এবং তার পাশে অবজেক্ট থাকবে। আমি কি বললাম? ট্রানজিটিভ ভার্ব কি করে? সরাসরি পাশে অবজেক্ট নেয়, মাঝে কোনো কাবাব মে হাড্ডি, কাউকে নেবে না, অর্থাৎ এই প্রিপোজিশনটা হবে না। এটাই ছিল এখানে ভুল। ঠিক আছে, ট্রানজিটিভ ভার্ব সরাসরি কি নেবে? অবজেক্ট নেবে, পাশে কেউ থাকবে না। অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব এবং তার অবজেক্টের মাঝে কোনো কেউ আসবে না। নো প্রিপোজিশন ইজ ইউজড বিটুইন ট্রানজিটিভ ভার্ব অ্যান্ড ইটস অবজেক্ট। আমার আমার আনসার সিটে লেখা আছে এই ভাষাটা, আমি যেটা বললাম, নো ট্রানজিটিভ ভার্ব ইজ নিডেড, ইজ ইউজড বিটুইন, বিটুইন কি বলবো, ইটস অবজেক্ট অ্যান্ড ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, আবার বলছি, নো, সরি একটু উল্টো হয়ে গেল না, নো প্রিপোজিশন ইজ ইউজড, নো প্রিপোজিশন ইজ ইউজড বিটুইন এ ট্রানজিটিভ ভার্ব অ্যান্ড ইটস অবজেক্ট। তার অবজেক্ট এবং ট্রানজিটিভ ভার্বের মাঝে কোনো প্রিপোজিশন বসবে না। এবার তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন আছে, স্যার ট্রানজিটিভ ভার্ব কি কি, তাহলে কি করে বুঝবো? আমি একটা ট্রিক তোমাদেরকে বলে দিচ্ছি, এবং কিছু আরও কিছু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন যেটা এখানে নেই, বাট আমি আলোচনা করে তোমাদেরকে একদম কনসেপ্টটা ক্লিয়ার করে দিতে চাই, কারণ এই রিলেটেড আর কোয়েশ্চেন আমরা এখানে হয়তো মক টেস্টে নেবো, কিন্তু এখানে হয়তো আলোচনা করব না। তাই আমরা, যদি প্রশ্ন আসে, এত ডিটেলে বলবো না, তাই আজকে ভালো করে ট্রানজিটিভ ভার্বের ব্যাপারগুলো ক্লিয়ার করে নাও। ঠিক আছে, তাহলে চলো আমরা বলি, আমরা জানি যে কোনো একটা ভার্বকে যদি কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করি, তাহলে যে উত্তরটা পাবো তাকে বলবো অবজেক্ট। কোনো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি আমি উত্তর পাই, তাহলে সেই উত্তরটা হচ্ছে কি? অবজেক্ট। আর সেই ভার্বটা কি? সেই ভার্বটা হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব, কারণ ট্রানজিটিভ ভার্ব কি নাই? অবজেক্ট নাই। ইট ইজ, ইট ইজ আ অবজেক্ট টেকার ভার্ব, তাই না? তো এই হচ্ছে ব্যাপার, এইভাবে তুমি প্রশ্ন করে দেখতে পারো। আর তাছাড়া আমি কিছু তোমাদের আলোচনা এখানে করে দিচ্ছি। দেখো, একবার এসেছিল সিজিএল এ যে হি অ্যাটাকড দ্য ম্যান, আরো অনেক বড় ছিল, আমি মেন জায়গাটুকু লিখছি, হি অ্যাটাকড, ঠিক আছে, অন দ্য ম্যান, এটা ছিল, আমি ভুলটাই লিখছি আগে, সে মানুষটির ওপর আক্রমণ করেছিল, কিন্তু এখানে অনটা ভুল। কেন ভুল? দেখো, অ্যাটাককে প্রশ্ন করো, কি আক্রমণ করেছিল আসছে না উত্তর, কিন্তু অ্যাটাককে প্রশ্ন করো এই ভার্বটাকে কাকে দিয়ে, কাকে আক্রমণ করেছিল? দ্য ম্যান, মানুষটিকে, তাহলে অবজেক্ট আসছে তো। অর্থাৎ অ্যাটাকড হচ্ছে কি? ট্রানজিটিভ ভার্ব। আমি টিভি লিখছি, অ্যাটাক হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্ব এবং তার অবজেক্টের মাঝে নো প্রিপোজিশন, কোনো প্রিপোজিশন হবে না, তাহলে উত্তর কি হবে? হি অ্যাটাক দ্য ম্যান, হি অ্যাটাক দ্য পারসন, এরকম হবে। ঠিক আছে, এইটা খুব পরীক্ষায় দেয়। আর কিছু ট্রানজিটিভ ভার্ব আমি তোমাদের লিখে দিচ্ছি, যেটা এসছো, যেমন ডিম্যান্ডটা খুব আসে পরীক্ষায়, আলোচনা করে দিচ্ছি। দে আর ডিমান্ডিং, দে আর ডিমান্ডিং ফর মোর মানি,
এখান থেকে দেখো এই উদাহরণটা নিয়ে আসার কারণ এখান থেকে আরো 4টে কনসেপ্ট আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। প্রতিটা পোস্ট নিয়ে মিনিমাম আমি 7টা 8টা 9টা করে কনসেপ্ট দেবো, প্রত্যেককে খাতায় তুলবে কিন্তু শুনে শুনে। কারণ খুঁটিয়ে তুমি যদি না করো, যদি এই প্রশ্নের উত্তরটা শুধু চলে গেলে একে ট্রানজিটিভ ভার্ব বলে, ওটা পড়ার তালিকা নয়, ওই জন্য পিছিয়ে থাকো। পিছিয়ে থাকা যাবে না, আমার স্টুডেন্টরা ইংলিশে অন্তত পিছিয়ে থাকবে না, এটুকু আমি একদম অ্যাসিওর করছি। ঠিক ঠিক আছে। এখান থেকে আমরা কি শিখবো? আচ্ছা, প্রথমে এটা বলে দিই, তারা অনেক টাকা চাইছিল, মানে চাইছে, কন্টিনিউয়াস টেন্স, এখনো চাইছে, প্রেজেন্টে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, চাইছে। তাহলে এই ডিমান্ডটা হচ্ছে এখানে মেন ভার্ব। দেখো এখান থেকে আরেকটা জিনিস শিখে দিই, দুটো ভার্ব আছে দেখো, এই দেখো আর এই দেখো। প্রথমেই শেখালাম না আমি, একটা বাক্যে মিনিমাম একটা থাকে, ম্যাক্সিমাম 4টে ভার্ব থাকে, তো এখানে কটা আছে? দুটো ভার্ব আছে। তাহলে তোমাকে কিন্তু এগুলো দিতে পারে, এরকম বেসিক কোয়েশ্চেন বিসিএস এ দিয়েছিল এই বছর, টেটেও দিয়েছিল, বলতেই পারে যে এখানে কোনটা কি ভার্ব বলতে। তাহলে আমি কি বলেছিলাম, দুটো যদি ভার্ব থাকে সবসময় শেষেরটা হবে মেন ভার্ব, আগেরটা হবে হেল্পিং ভার্ব, রাইট? যা বলবো এর বাইরে প্রশ্ন আসবে না, যা বেসিক শেখাবো, অন্য কোথাও শিখেছো কিনা আমি জানি না। তো এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে হেল্পিং ভার্ব। কোনো একটা বাক্যে দুটো ভার্ব থাকলে শেষেরটা মেন ভার্ব, আগেরটা হচ্ছে হেল্পিং ভার্ব। ঠিক আছে। তাহলে আমি মেন ভার্বকে প্রশ্ন করো, তারা কি চাইছে, কি দাবি করছে? মোর মানি, আরো টাকা। তাহলে দেখো সরাসরি উত্তর পাচ্ছি আমি, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তার মানে ডিমান্ডটা হচ্ছে কি? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব এবং তার অবজেক্টের মাঝে কোনো রকম প্রিপোজিশন থাকে না, তাহলে ফর হবে না। অনেকে ডিমান্ড ফর করে, ডিমান্ড ফর মানে চাওয়া পড়ে না। বলে দিই, চাওয়া ইংরাজি ফেজাল ভার্ব কোনটা? চাওয়া ইংরাজি ফেজাল ভার্ব হচ্ছে কল ফর, আক্স ফর, এগুলো এটা লিখে রাখবে, পরীক্ষায় আসে। কল ফর, আক্স ফর, এইগুলোর মানে হচ্ছে ডিম্যান্ড। ঠিক আছে। এইগুলোর মানে ডিম্যান্ড, এইগুলোর মানে ডিমান্ড, ফর নয়। আমি ফর লিখছি কিন্তু ফর নয়, ফরটাকে কেটে দিলাম লিখে, তোমরাও লিখে কেটে দেবে, তাহলে তোমার চোখটা ওখানেই থাকবে যে এটা ভুল আসে, পার্টিকুলার এইখানে ভুল দেয়, জোর গলায় বলছি এখানে দেয়, অন্য কিছু থাকে না, ডিমান্ডের সাথে ফর থাকে। কিন্তু ডিমান্ডের সাথে ফর দেবে না। যদি চাওয়া ইংরেজি বলতে হয় ফরকে দিয়ে, তাহলে কলের সাথে ফর দাও, আক্সের সাথে ফর দাও, কখনো ডিমান্ডের সাথে ফর দেবে না। Because demand is a transitive verb and we should avoid preposition after demand, because demand takes কি, demand কি নাই? অবজেক্ট। ক্লিয়ার হলো? আশা করি বোঝাতে পেরেছি। তো এইগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এইভাবে তোমরা বের করবে। তাহলে একটা ইনট্রানজিটিভ ভার্ব দিয়ে তোমাদেরকে আমি দেখাই। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি যেটা পড়াই না, আমি পুরো গভীরে গিয়ে পড়াই, তাতে আমার যদি 5টা কোয়েশ্চেন আলোচনা হয় না, 5টা থেকে যেন তোমার 100টা কোয়েশ্চেন হয়ে যায়। আমি এই কনসেপ্টে যত যত জানি আমি ততটা জ্ঞানই তোমাদেরকে আমি একদম শেয়ার করছি। দেখো যেমন আই ওয়েন্ট টু দ্য টেম্পল, আমি টেম্পল গিয়েছিলাম অন ফুট। দেখো এই উদাহরণটা আনারও আমার একটা লক্ষ্য আছে। এই উদাহরণটা কেন এনেছি যে বলো তো, এই যে পায়ে হেঁটে যাওয়া বোঝালে অন ফুট হয়, বাই ফুট হয় না, এটাও পরীক্ষায় দেয়। বাই ফুট হয় না, কি হয়? অন ফুট হয়। বাসে গেলে বাই বাস হবে। আবার আবার যদি তোমার, এটা আমি দেখবার দিয়েছিলাম, আমার ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম, এবং আমার ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে আছে সেখানেও এরকম একটা উদাহরণ দিয়েছিলাম, যে প্রিপোজিশন অফ ট্রান্সপোর্টেশন এরকম দিয়েছিলাম না, সেখানে দেখবা বাই বাস। কিন্তু আবার যদি আবার তোমার এখানে একটা আর্টিকেল চলে আসে এ বাস, তখন আবার এখানে যদি বাই এ বাস দাও ভুল হয়ে যাবে। এটা নিয়ে এখন আলোচনা করতে গেলে অনেকটা টাইম কেটে যাবে, হয়তো এখানে একদিন আলোচনা করবো, এরকম উদাহরণ আমি নিয়ে আসবো। ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম, এখান থেকে অন ফুটটা মনে রাখবে, পাশে লিখে নেবে, পায়ে হেঁটে যাওয়া বোঝালে অন ফুট হয়, বাই ফুট হয় না। কিন্তু বাসে করে যাওয়া বোঝালে বাই বাস, ট্রেনে করে যাওয়া বোঝালে বাই ট্রেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, দেখো এই ভার্বটা তার পাশে কি নিয়েছে? প্রিপোজিশন নিয়েছে। আমি পিআরইপি লিখছি। কেন নিয়েছে? কারণ এটা ট্রানজিটিভ ভার্ব নয়। দেখো এখানে প্রশ্ন করো, আমি পায়ে হেঁটে মন্দিরে যাই, কি যাই? ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে অবজেক্ট হয়? আসছে উত্তর? আসছে না। কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর অবজেক্ট পাওয়া যায়? আসছে, দেখো কাকে যায়, আসছে, আসছে না। বিকজ ইট ইজ নট এ ট্রানজিটিভ ভার্ব। ওয়েন্ট হচ্ছে আইটিভি, ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব পাশে প্রিপোজিশন নিতেই পারে, আমার কোনো তাতে এসে যায় না, প্রবলেম নয়। কিন্তু ট্রানজিটিভ ভার্ব পাশে প্রিপোজিশন নেবে না। ক্লিয়ার? এবার নেক্সট কনসেপ্টে যাবো, অনেক আলোচনা হয়েছে। এই যে আমি যেটা বললাম সেটাই এখানে লেখা আছে, যে সাবজেক্টের পর ট্রানজিটিভ ভার্ব দেবে, তারপর প্রিপোজিশন দেবে, তারপর অবজেক্ট দেবে, আমরা প্রিপোজিশনটাকে কাটবো। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, 3 নম্বর কোয়েশ্চেনটা আমার মাথায় আছে, বাদ গেছে, আমি করব, এখানেই করব। চুজ দ্য কারেক্ট প্রভার্ব।
সঠিক প্রবাদটা আমাদেরকে, এরকম প্রবাদ আমি পিডিএফ দিয়ে দেবো, মুখস্থ করতে হবে এবং এখানে আলোচনা করব, এছাড়া মক টেস্ট নেবো। তো বলি না আমরা যে না পাওয়ার থেকে দেরিতে পাওয়া ভালো, সেটাই, বেটার লেট দ্যান নেভার, এটা হচ্ছে কারেক্ট প্রভাব। প্রভাবের তুমি অর্থ খুঁজতে যাবে না, প্রভাবের তুমি গ্রামার খুঁজতে যাবে না, মাথায় থাকে যেন এগুলো। আমরা কিন্তু এই ভুলগুলো করি, যে ভুলগুলো করো আমি সেই অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি। প্রভাবে কিন্তু এগুলো মানে মানা যাবে না, গ্রামার দেখতে যাবে না, স্যার এরপরে তো এর হয় এই কেন হলো না, ঠিক আছে। তারপর তোমার কি বলে, কোনো মিনিং খুঁজতে যাবে না, ইনার মানে, হ্যাঁ মিনিং খুঁজতে যাবে না, যে স্যার এটা তো লজিক খুঁজতে যাবে না, এসব করতে হবে না, পুরো মুখস্থ করতে হবে যে যে না একবারে না পাওয়ার থেকে দেরিতে পাওয়া ভালো, সেই ইংলিশ হচ্ছে অপশন এ, বেটার লেট দ্যান নেভার। দেখো অপশনগুলো সব কাছাকাছি, মানে কোনোটা স্পেলিং আমি ভুল করে দিয়েছি, কোনোটা এটা ওটা করে দিয়েছে, এটা একটা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন 5 নম্বর, দ্য উইমেন ইন দ্য কান্ট্রি ফর টুথ অ্যান্ড ড্যাশ ফর লিবারেশন। আমরা অনেকেই এই ইডিয়ামটা জানি, পরীক্ষায় আমাদের প্রচুর ইডিয়ামস আসবে, আমরা ইডিয়ামস পড়ব। তো এখানে যে উত্তরটা হবে টুথ অ্যান্ড, অপশন ডি, টুথ অ্যান্ড নেল। টুথ অ্যান্ড নেল মানে কি, দেখো বলছে টুথ অ্যান্ড নেলের বাংলা প্রতিশব্দ হলো সর্বশক্তি নিয়োগ করে কোনো কিছু করা। এটি একটি বাক্যাংশ, বা এটা একটা বাক্যাংশ বলতে পারবো, একটা একটা বেশ তাই হলো ফ্রেজ, হ্যাঁ ফ্রেজ হিসাবে নিয়েছে এখানে, এটা একটি ফ্রেজ। বাক্যাংশ হলে আবার ক্লজ হয়ে যাবে, হ্যাঁ তো ফ্রেজ বলবে। এটা একটি ফ্রেজ যা বোঝায় কোনো কিছুর জন্য আত্মনিয়োগ করা এবং নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করা। তুমি কোনো কিছুর জন্য একদম তীব্রভাবে লড়াই করছো, এটা আমাকে পেতে হবে, এই ক্লার্কশিপটা আমাকে পেতে হবে, এই জিএনএমটা আমাকে পেতে হবেই, এরকম ব্যাপার, ক্রাক করতেই হবে। সো টুথ অ্যান্ড নেল, তুমি একদম লড়াই করছো, ঠিক আছে। যেমন দেখো একটা উদাহরণ দিচ্ছি, দ্য গ্রিন পার্টি ইজ ফাইটিং টুথ অ্যান্ড নেল। গ্রিন পার্টিরা কি করছে, একদম তীব্রভাবে লড়াই করছে, নিজেকে সঁপে দিয়েছে, টু সেভ দ্য ওয়ার্ল্ড ফ্রম দ্য এফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, সেই ক্লাইমেট চেঞ্জের এফেক্ট থেকে নিজেকে বাঁচাতে, নিজেদেরকে বাঁচাতে, তাই না। তো এখানে উত্তর হলো অপশন ডি। নেক্সট 6 নম্বর কোয়েশ্চেন, খুব সুন্দর একটা কোয়েশ্চেন, এখান থেকে কনসেপ্ট বিল্ড করব, টাইম লাগবে। দেখো, দ্য ফ্রেঞ্চ ড্যাশ নোটেড ফর, এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যাকে আমরা বলি ফিক্সড প্রিপোজিশন, বারবার বলছি ফিক্সড প্রিপোজিশন পরীক্ষায় 3টে 4টে লিখে রাখো, পাবেই, বেশি পাবে তা কম পাবে না, আসবেই ফিক্সড প্রিপোজিশন। যে কোনো নর্মাল প্রিপোজিশন চাকরির পরীক্ষায় দেয় না, দিলেও তুমি পারবে, তুমি কিন্তু ফিক্সড প্রিপোজিশন আমাদেরকে প্রচুর মুখস্থ করতে হবে, ঠিক আছে। তো আমরা ফিক্সড প্রিপোজিশন, আমি তোমাদের কাছে কম বেশি সকলের কাছে নোটস রয়েছে, আমি তাও দিয়ে দেবো, ঠিক আছে। নোটেড ফর, এটাকে মুখস্থ রাখবে, নোটেড ফর মানে হচ্ছে বিখ্যাত, যেটাকে আমরা বলবো ফেমাস ফর, ফেমাস ফর, এটার মানে কি বিখ্যাত, ঠিক আছে। তো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আমরা মনে রাখবো, বাংলাটাও লিখে নেবে। এখন এখানে বলছে ফ্রেঞ্চরা বিখ্যাত কিসের জন্য, ফুড এবং ফ্যাশনের জন্য। দেখো, আমরা একটা জিনিস জানি যে ইংরেজ মানে ইংল্যান্ডের, ভারতের বাসিন্দাদেরকে কি বলে, ইন্ডিয়ান। ইংল্যান্ডের বাসিন্দাদেরকে কি বলবে, ব্রিটিশও যেমন বলে তেমন কিন্তু ইংলিশও বলে। দাঁড়াও আমি একটু লিখে দিই, সুন্দর করে নোটটা বানিয়ে দিই। নেম অফ দ্য সাবজেক্ট, আর এদিকে হচ্ছে নেম অফ দ্য ন্যাশনালিটি, ন্যাশনালিটি, ঠিক আছে। তো কি দেখো, কিছু দেশ আছে যাদের সাবজেক্ট, যেমন ইংলিশ একটা সাবজেক্ট, আবার ইংলিশই তাদের বলা হয়, যেমন ব্রিটিশও যেমন বলা হয়, ইংরেজদেরকে ইংলিশও বলা হয়, ইন্ডিয়াদেরকে, আমাদের ন্যাশনালিটি কি ইন্ডিয়ান। আবার ফ্রেঞ্চ যেমন একটা ল্যাঙ্গুয়েজ, তেমন তেমন ফ্রেঞ্চটা আবার একটা কিসের নাম, ফ্রেঞ্চ আমরা কাদেরকে বলি, ফ্রেঞ্চ বলি ফরাসির বাসিন্দাদেরকে। এই দুটোই পরীক্ষায় বেশি আসে, কারণ এই দুটোই কি কি ইঙ্গিত করে, সাবজেক্টকে ইঙ্গিত করে, ফ্রেঞ্চ সাবজেক্ট, আবার তোমার এদিকে ন্যাশনালিটিকে ইঙ্গিত করে, ঠিক আছে। তো আমার বক্তব্য কি, আমার বক্তব্য জাস্ট সিম্পল, যে যখন সাবজেক্টের কথা বলবে ইংলিশ আর ফ্রেঞ্চ এই ওয়ার্ড দুটো, তখন তার আগে কোনো রকম আর্টিকেল, সেটা এ হতে পারে, অ্যান হতে পারে, দা হতে পারে, আসবে না,
ঠিক আছে? যেমন আমি ইংলিশে কথা বলি, আই স্পিক দ্য ইংলিশ হবে না, আই স্পিক ইংলিশ, কারণ এখানে ইংলিশ হচ্ছে নেম অফ দ্য সাবজেক্ট, এখানে সাবজেক্টের নাম। কিন্তু যদি বলে যে ইংরেজরা ফরাসিদের বিরুদ্ধে লড়াই করেছিল, তাহলে তুমি শুধু আচ্ছা এখানে লিখে দিই, যদি ন্যাশনালিটির কথা বলে তাহলে এদের আগে দা হবে, দা ইংলিশ মানে হয়ে যাবে ইংরেজরা, দা ফ্রেঞ্চ মানে হয়ে যাবে ফরাসিরা। ঠিক আছে? এরকম একটা প্রশ্ন এসেছিল, আমি আলোচনা করি, যে এরকম দিয়েছিল, দ্য ইংলিশ ডিফিটেড, হারিয়ে দিয়েছিল ফ্রেঞ্চ, ফরাসিদের। এরর বা সেন্টেন্সটাকে ইমপ্রুভ করতে হবে, চারটে অপশন দিয়ে দিলে কোথায় ভুল আছে তলায় দাগ দিয়ে দিতে পারে, ভুলটা দিয়ে সেন্টেন্সটাকে ইমপ্রুভ করতে দিতে পারে, অর্থাৎ এরর কারেকশন বা এরর ডিটেকশন, এখান থেকে প্রশ্ন আসে। বা শূন্যস্থানও এখানে দিতে পারে, যেখানে কি এ হবে না, অ্যান হবে না, দা হবে না, নো আর্টিকেল, কোনো আর্টিকেলের প্রয়োজন নেই, দিতেই পারে। যত রকম কোয়েশ্চেন আসতে পারে আমি আলোচনা করছি কিন্তু। তাহলে আমি কি বলছি, ইংরেজরা ফ্রেঞ্চ ফরাসিদেরকে পরাজিত করেছে, তাহলে এখানে ইংরেজ জাতিদের কথা বলছে, তাহলে তার আগে দা হয়েছে, ঠিক আছে। আবার ফরাসি জাতিদের কথা বলছে, ভাষার কথা নয় বলেনি, তাহলে এর আগে কি হবে, এর আগে দা ফ্রেঞ্চ হবে, এটাই ভুল ছিল। ক্লিয়ার হলো? এই ছিল ব্যাপার। তাহলে চলো আমরা কোয়েশ্চেনে যাই। দ্য ফ্রেঞ্চ ড্যাশ ফর ফুড অ্যান্ড ফ্যাশন। তাহলে এখানে ফরাসিরা বিখ্যাত, তাহলে এখানে ফরাসিরা দেখো এখানে জাতের কথা বলছে, ফরাসি জাতিদের কথা বলছে, তাই এখানে দা বসেছে, ঠিক আছে। এবার যেটা আমি বলিনি সেটা দেখো, যখনই দা প্লাস তাদের ন্যাশনালিটির কথা বলবে, মানে দা ইংলিশ, দা ফ্রেঞ্চ, তখন কিন্তু এই দুটো কি করবে, পুরো হোল কমিউনিটিকে রিপ্রেজেন্ট করবে, পুরো কমিউনিটিকে রিপ্রেজেন্ট করবে। আর পুরো কমিউনিটিকে রিপ্রেজেন্ট করা মানে এরা প্লুরাল হয়ে যাবে, প্লুরাল নাউনের কাজ করবে। ঠিক আছে? আর আমরা জানি কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টার রুল কি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টার রুল হচ্ছে যে তোমার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, তাই না? সাবজেক্ট সিঙ্গুলার হলে পাশে যে ভার্বটা বসবে এটাও কি হবে, সিঙ্গুলার হবে। ঠিক সেরকম সাবজেক্ট যদি প্লুরাল হয় পাশে যে ভার্বটা বসবে সেটাও কিন্তু প্লুরাল হবে। তাহলে দা ফ্রেঞ্চ, এটা ফরাসিদের কথা বলছে, হোল কমিউনিটিকে রিপ্রেজেন্ট করছে, তাহলে এটা কি, প্লুরাল, তাই পাশে ভার্বটা প্লুরাল ভার্ব হবে। ঠিক আছে? তাহলে দেখো চারটে অপশনের মধ্যে প্রথমে আমরা এলিমিনেশন পদ্ধতিও শিখবো, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষাতে এলিমিনেশন পদ্ধতি বেস্ট টেকনিক, কিন্তু কাজে লেগে যায়। যেমন ওয়াজ, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, হবে না, প্লুরাল ভার্বকে আর, আর ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? যারা জানো না পাশে ছোট করে নোট করো, ইজ, ওয়াজ, হ্যাজ। আবার বলছি, ইজ, ওয়াজ, হ্যাজ, প্রচুর তথ্য পাবে, ফুল অফ ইনফরমেশন আমার ক্লাস। আর হচ্ছে ভার্বের 5 নম্বর ফর্ম, এরা অলওয়েজ সিঙ্গুলার, এরা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্টের পরে বসে। V5 যারা বোঝো না পরে বোঝাবো, এখন মনে রাখো V5 হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্মের সাথে যখন এস বাই এস লাগে, যেমন গোজ, প্লেজ, এস বাই এস যেগুলোতে লাগে সেগুলো হচ্ছে V5। ক্লিয়ার হলো? চলো নেক্সট কোয়েশ্চেন। অলিগোপলি মিন্স, অলিগোপলি বলতে এক কথায় প্রকাশ, খুব আসে। আমরা কিন্তু বারবার বলছি, আমি ছাত্রছাত্রীদের সাথে কথা বলে এটা দেখেছি স্যার, ভোকাবুলারিতে খুব প্রবলেম হয়। তো ভোকাবুলারিটাকে একটু মানে সিলেক্টিভ করতে তো হবে, কারণ অনেক আছে, ভোকাবুলারি শেষ নেই, কি আসবে কোথা থেকে আসবে, যতটা পারা যাবে, যতটা পারা যাবে তুমি কিন্তু যেখান থেকে পারবে চেষ্টা করবে ভোকাবুলারি রেডি করার, আর আমি তো সাজেস্টিভ করাবোই, ভাগ্য ভালো থাকলে সব কটাই কমন পেয়ে যাবে, আমাদের সেই হচ্ছে লক্ষ্য। চলো, অলিগোপলি মিন্স, অলিগোপলি বলতে কি বোঝায়, অনেকে অনেকে আহ, অনেক রকম আনসার এখানে দেবে, কিন্তু শোনো, অলিগোপলি, অলিগোপলি হচ্ছে একটা, মানে এখানে দেখো আমি লিখেই দিয়েছি যাতে টাইমটা অপচয় বেশি না হয়। এই যে অলিগোপলি, আনসার সিটা বাংলায় লেখা আছে, যে যে অবস্থায় প্রতিযোগিতা অল্প কয়েকজন বিক্রেতা তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে। ঠিক আছে? অলিগোপলি হচ্ছে ধরো ফিউ ফার্মস, কতগুলো ব্যবসা করছে, তো কতগুলো ফার্মসের কথা বলছে,
মিনিট, কালারটা নিই। তো ব্যবসা করছে, তো সেক্ষেত্রে ব্যবসাটা, প্রতিযোগিতাটা কিছু অল্প কয়েকটা ফার্মের মধ্যে সীমাবদ্ধ, ঠিক আছে? তারা ইন্টারডিপেন্ডেন্ট, ইন্টার কথা হচ্ছে আন্ত, ব্যাপারটা ভেতরে এই ব্যাপারটা নিজেদের মধ্যে আর কি। নো প্রাইস কম্পিটিশন, কোনো রকম কম্পিটিশন নেই। ল্যাক অফ ইনোভেশন, তাদের মধ্যে কোনো উদ্ভাবনী শক্তি, উদ্ভাবনী ব্যাপার কিছু নেই আর কি, চলে যাচ্ছে চলে এরকম ব্যাপার। হ্যাঁ, তো এই এই জিনিসটাকে, যেটা অল্প কিছুর মধ্যে সীমাবদ্ধ থাকে, সেটা হচ্ছে অলিগোপলি, ঠিক আছে? তো এইগুলো মনে রাখবো কি করে? এটার সাথে নেমোনিক্সের মাধ্যমে ভোকাবুলারি মনে রাখতে হবে, আর রুট ওয়ার্ডের মাধ্যমে, ঠিক আছে? এক্ষেত্রে তোমরা নিজেদের মতো করে নেমোনিক্স বা স্টোরি টেলিং মেথড বা রুট ওয়ার্ড, এগুলোর মাধ্যমে কিন্তু মনে রাখে। নেমোনিক্সটা হচ্ছে জাপানিজ টেকনিক, জাপানে কিন্তু এইভাবে মনে রাখে। তো একটা গল্প বানিয়ে নিবে অ্যাসোসিয়েট করে, কাছাকাছি একটা গল্প, যাতে তোমার দেখবে, কারণ আমরা গল্প কিন্তু যদি করি না, সেই গল্পটা যদি খুব আনন্দের হয় বা খুব দুঃখের হয়, দেখবো বেশি মনে থাকে এই দুটো জিনিস। আর যদি আমরা পড়বো বলে কোনো কিছু মুখস্থ করে, দেখবো দুদিন পর ভুলে যাবো। সো আমরা গল্পের ছলে পড়বো, গল্পের ছলে কিছু বানিয়ে নিয়ে পড়বো। অলিগো পলি, তো দেখবা এখানে দুটো মেয়ের নাম আমি ভেবে নিলাম, একটা হচ্ছে অলি আর একটা হচ্ছে পলি। তো দেখবো অলি এবং পলি এই দুটো মেয়ে, ঠিক আছে? এদের মধ্যে কোনো রকম এরা ব্যবসা করে, এরকম কোনো রকম প্রতিযোগিতা নেই আর কি, নিজেদের মধ্যেই করে, নিজেরাই করে, ওই দিন আনে দিন খায়, এরকম চলে যায়, কোনো রকম প্রতিযোগিতায় লিপ্ত হয় না। এটা নিজেদের ফার্ম আছে, নিজেরাই আর কি চালায়, এরকম ব্যাপার। কোনো রকম প্রতিযোগিতায় এরকম কিছু করে না, নিজেরাই আনে মাল, নিজেরাই বিক্রি করে, নিজেরাই সব কিছু করে, বাইরে দেয় না। হ্যাঁ, কাস্টমার কেউ দেয় না, এরকম ব্যাপার আর কি, মানে হোলসেলও বিক্রি করে এরকম। তো এইভাবে মনে রাখবো। তো এটা অপশন হবে সি। আচ্ছা, সি, আর লিমিট স্টেট অফ, একটা অবস্থা কিসের? লিমিটেড মার্কেট কম্পিটিশনের, সীমাবদ্ধ একটা কম্পিটিশন, সেখানে সে অবস্থাকে, এটা একটা অবস্থার নাম অলিগোপলি, ঠিক আছে? পরে কোয়েশ্চেনে যাচ্ছি, দ্য কালেকটিভ নাউন ফর এ কালেকশন অফ ভেসেলস। তোমরা আমার কাছে, আচ্ছা চাইতে হবে না, আমি গ্রুপে দিয়ে দেবো পিডিএফ, কালেকটিভ নাউনের পিডিএফ একটা আমি এখানে দিয়ে দেবো, ঠিক আছে? যদি ভুলে যায় আমাকে একটু মনে করিয়ে দেবে। সে যে কি কালেকটিভ নাউনের ক্ষেত্রে কি দেখো, এই কালেকশন অফ ভেসেলস, অর্থাৎ যে জাহাজ, সেই জাহাজের কালেকশনটাকে কি বোঝায়? যেমন এ বাঞ্চ অফ কিজ, হ্যাঁ, এ শোল অফ ফিশেস, এ সোয়াম অফ বিজ, এই ব্যাপারগুলো আর কি। ঝাঁক, বাঞ্চ বোঝাবে। আচ্ছা, কালেকটিভ নাউনটা কি তার আগে আমি বলি। তাহলে দেখো, এ কালেকশন অফ ভেসেলস, নৌবহর যেটাকে আমরা বলবো, নৌবহর অর্থাৎ প্রচুর জাহাজ, সেই সেই প্রচুর জাহাজের যে এই ব্যাপারটাকে, এই কালেকশনটাকে আমরা বলবো ফ্লিট, ঠিক আছে? মব কি? মব হচ্ছে তোমার বিশৃঙ্খল, বিশৃঙ্খল জনতাকে বোঝায়, সেই জনতার দল হচ্ছে। হার্ড হচ্ছে পাল, গরুর পাল, মোষের পাল, এইটাকে বোঝায়। সোয়াম হচ্ছে মৌমাছির ঝাঁককে বোঝায়, সোয়াম মানে ঝাঁক, মৌমাছির ঝাঁককে বোঝায়। তো এগুলো পাশাপাশি লিখে নেবে, এখানে উত্তর হবে নৌকোর ঝাঁক, জাহাজের ঝাঁক হচ্ছে ফ্লিট, ঠিক আছে? তো এখানে দেখো দিয়েছে, এই যে এইটা দেওয়া আছে, এটা দেখো তোমরা স্ক্রিনশট নেবে তো নাও, একটু জুম করে নাও, জুম করে স্ক্রিনশট নেবে তো নাও, নাহলে আমি দিয়ে দেবো, ঠিক আছে? পরিষ্কার আমি দিয়ে দেবো, চিন্তা নেই। আর একটা আছে আমার হ্যান্ড রিটেন, একটা আছে, দুটো দিয়ে দেবো, যে কোনগুলোর ক্ষেত্রে কি হয়, যেমন এ প্যাক অফ হাউস, এসব। ক্লিয়ার? এবার দেখো, কালেকটিভ নাউন ব্যাপারটা আমি হালকা একটু তোমাদেরকে আইডিয়া আপাতত আজকে দিতে চাইছি, তারপর ডিটেলে কোনো একটা দিন অন্য প্রশ্নে হবে। কালেকটিভ নাউন কি? আ স্মল গ্রুপ অফ কমন নাউন্স, এগুলো দিতেই পারে পরীক্ষায়। হলো কালেকটিভ নাউন ইজ আ স্মল গ্রুপ অফ ড্যাশ, প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, চারটা অপশন দিয়ে দিল। তো কালেকটিভ নাউন হচ্ছে কমন নাউনের একটা স্মল গ্রুপ। যেমন ধরো ক্লাস, ক্লাস হচ্ছে একটা কালেকটিভ নাউন। তো এই ক্লাসের মধ্যে কে থাকে? স্টুডেন্টরা থাকে, ছাত্রছাত্রীরা থাকে, বয়েজ অ্যান্ড গার্লস থাকে। তো এই যে স্টুডেন্ট বলো, বয় বলো, গার্ল বলো, এদের কথা বললাম, তো এগুলো কি নাউন? এগুলো কমন নাউন। তো সেগুলো মিলিত হয়ে তো একটা কালেকশন তৈরি করছে। তো এটা হচ্ছে কালেক্ট নাউন। তো দেখো, কমিটি, অডিয়েন্স, গ্যাং, ক্রাউড, জুরি, জুরি হচ্ছে বিচারক মণ্ডলী, বিচারকের দলকে বোঝায়। ক্রাউড তো জানো মানুষের, গ্যাং ওই ডাকাত ব্যাপারটা, অডিয়েন্স শ্রোতা, কমিটি। তো এইগুলো হচ্ছে কালেকটিভ নাউন, ঠিক আছে? এবার এই যে কালেকটিভ নাউনের আরেকটা ইনফরমেশন তোমরা জেনে রাখো, খুবই একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে তোমার এই যে কালেকটিভ নাউন এ বা অ্যান, তারপরে যেমন ধরো একটা উদাহরণ দিই, দাঁড়াও। আচ্ছা, কালেকটিভ নাউনে আর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, এটা আমি নেক্সট ক্লাসে করাবো, কারণ এটা অনেকটা বড়, তাহলে আর অন্য কোয়েশ্চেন হবে না। যে ওই জুরিটা, ওই কমিটিটা ভাগ হয়ে গেলে, যেটা খুব আসে পিএসসিতে, খুব পরীক্ষায় দেয়, পাবলিক সার্ভিস কমিশন খুব দেয়, যে ভাগ হয়ে গেলে এই ব্যাপারটা, ওটা আমি পরের ক্লাসে হ্যাঁ আলোচনা করব। এখন যেটা আলোচনা করব, দেখো, ধরো বললাম এ বাঞ্চ অফ কি, চাবি আর কি, কিজ,
দিয়ে এখানে এবার তো একটা ভার্ব দিতে হবে, এই ভার্বটাকে নিয়ে পরীক্ষায় প্রশ্ন দেয়। আবার এটাকে নিয়ে এইখানটাতেও প্রশ্ন থাকে, ভালো করে শোনো। তো আমি থিওরিটা লিখে দিই। থিওরিটা কি, এ বা অ্যান, এ বা অ্যান এর পর তোমার এই কালেকটিভ ওয়ার্ডটা থাকবে, এটাকে আমি বললাম কালেকটিভ ওয়ার্ড। তারপর অফ থাকবে, সরি কালেকটিভ ওয়ার্ড হবে না, তারপর অফ থাকবে, ঠিক আছে। তারপর এখানে কালেকটিভ নাউন থাকবে, সরি কমন নাউন থাকবে। এবার এইখানে যে ভার্বটা থাকবে সেটা কি, এখানে পরীক্ষায় দেয়। তো মনে রাখবে, আমরা অনেকে কি করি বলো তো, এইটা দেখে এখান থেকে একটা ভালো কনসেপ্ট শিখে রাখো, অনেকে জানো না, আজকে একদম ম্যাজিক্যাল কনসেপ্ট শিখে নাও, আমার স্টুডেন্টরা জানে। কিজ, এই চাবিটা দেখে অনেকে এইখানে ভার্বটা কি করে দেবে বলতো, ধরো এখানে ইজ আর আর বসাতে দিয়েছি, কোনটা হবে? বেশিরভাগ জন এখানে আরটা করে দেবে, কারণ চাবি অনেকগুলো চাবি ভাববে, কিন্তু না, এটা হবে না, ইজ হবে। কেন শোনো, রুল কি, শোনো রুল কি বলছে, কনসেপ্ট কি বলছে। কনসেপ্ট বলছে অফটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পর, থিওরিটা শিখে নাও, প্রিপোজিশনের পর যে ওয়ার্ডটা থাকবে, ঠিক আছে, সেই ওয়ার্ডটা হয় নাউন বা আচ্ছা একটা কাজ করি, ওয়ার্ডটা না বলে আমি এখানে ডাইরেক্ট বলে দিই, মনে রাখবে প্রিপোজিশনের পরে হয় নাউন থাকে নয়তো প্রোনাউন থাকে, অন্য কেউ থাকবে না, লিখে নাও, পার্টস অফ স্পিচ প্রিপোজিশনের পর হয় নাউন থাকবে নয়তো প্রোনাউন, ঠিক আছে। এবার এই নাউন আর প্রোনাউনটা একটা বাক্যে, মনে রাখবে একটা বাক্যে নাউন এবং প্রোনাউন এরা হয় সাবজেক্ট হয় নয়তো অবজেক্ট হয়। মানে একটা বাক্যের সাবজেক্ট হয় নাউন হবে নয়তো প্রোনাউন হবে, ঠিক একটা বাক্যের অবজেক্ট হয় নাউন হবে নয়তো প্রোনাউন হবে, অন্য কিছু হতে পারে না। তাহলে এক্ষেত্রে প্রিপোজিশনের পর যদি সেই নাউন প্রোনাউনটা থাকে, তাহলে স্যার সে কি হবে, সাবজেক্ট হবে না অবজেক্ট হবে? অবজেক্ট হবে। আর আমি কি থিওরি বললাম, যে ভার্ব বসে সাবজেক্ট অনুযায়ী, ভার্ব কখনো অবজেক্ট অনুযায়ী বসবে না, ভার্ব সব সময় সাবজেক্ট অনুযায়ী বসবে, ঠিক আছে। তাহলে এখানে এই যে প্রিপোজিশন অফ, তার পাশে নাউন হচ্ছে এইটা, তাহলে এই নাউনটা কিসের কাজ করছে, অবজেক্টের কাজ করছে। আর এই কি, তাহলে এই অবজেক্ট দেখে আমি আর কখনো বসাতে পারবো না, কারণ অবজেক্ট থেকে ভার্ব হয় না, ভার্ব সবসময় হয় সাবজেক্ট দেখে। সাবজেক্ট কে থাকবে, এই অফের আগে, মানে প্রিপোজিশনের আগে যে আছে, প্রিপোজিশনের আগে কে আছে, এ বাঞ্চ, এ বাঞ্চ, দেখো এ মানে কি, এ মানে তো একটাই বাঞ্চ, একটাই সিঙ্গুলার, তো তাহলে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, তাই ভার্বও কি হতে হবে, ভার্ব হতে হবে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার ভার্ব কে, একটু আগে বললাম ইজ, তাই এখানে উত্তর হবে ইজ। সব সুন্দর করে ছেড়ে ছেড়ে লিখে নেবে এরকম করে, কি যে প্রিপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউনটা থাকে সে অবজেক্টের কাজ করে, ভার্ব কখনো অবজেক্ট দেখে বসে না, ভার্ব বসে সাবজেক্ট দেখে। এ বাঞ্চ এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাই ভার্ব হবে সিঙ্গুলার, ইজ দিয়ে অ্যারো দিয়ে দেবে এ বাঞ্চ থেকে ইজ পর্যন্ত। ক্লিয়ার? এই হচ্ছে কনসেপ্ট। প্রথম দিন কোয়েশ্চেন কম হবে, কিন্তু প্রথম কিছু দিন কোয়েশ্চেন কম হবে, কারণ তোমাদেরকে আমাকে ডিটেলে শেখাতে হচ্ছে। তারপর যত দিন যাবে তত কমন জিনিস চলে আসবে, কনসেপ্ট তত অত আর শেখানো হবে না, তখন কোয়েশ্চেন বেশি করে হবে। ক্লিয়ার? ক্লাসের পর অবশ্যই আমি চাইবো আমাকে পার্সোনালি প্রত্যেকে ফিডব্যাক দাও, এটা আমি অবশ্যই চাইবো, দেখবো কে কে দেয়। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা তাহলে এখানে উত্তর বললাম তো আমি, না ফ্লিট হলো, বেশ। আরো কালেকটিভ নাউনের ব্যাপারে তথ্য আমি দেবো নেক্সট দিন। রাইট এ সিঙ্গেল ওয়ার্ড ফর দ্য ফ্রেজ, সিঙ্গেল ওয়ার্ড মানে এক কথায় প্রকাশ। দ্য অ্যাক্ট অফ কিলিং ওয়ান্স ব্রাদার, নিজের ভাইকে, কারোর ভাই, নিজের ভাইকে মারাকে কি বলে, ফ্র্যাট্রিসাইড, অপশন ডি, ঠিক আছে। তো এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড, এখান থেকে একটা আসে, খুব ইম্পর্টেন্ট। তো এখানে রুট ওয়ার্ড হচ্ছে কি, দেখো এই যে রুট ওয়ার্ড হচ্ছে সাইড, এখানে আমি পরের স্লাইডে লিখেছি, এই যে রুট ওয়ার্ড, আমি বলছিলাম না ফেজাল ভাব রুট ওয়ার্ড, সরি ফেজাল ভাব হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো সব রুট ওয়ার্ডের মাধ্যমে, অর্থাৎ ভোকাবুলারি রুট ওয়ার্ডের মাধ্যমে কিন্তু অনেকটা হয়ে যায়। তো রুট ওয়ার্ডের একটা আমি তোমাদেরকে জেরক্স দিয়ে দেবো, আপাতত কোয়েশ্চেন আকারে করছি এবং এখানে আলোচনা করি, জেরক্সের থেকে বেশি হচ্ছে আলোচনাটা ইম্পর্টেন্ট বেশি। তো রুট ওয়ার্ড হচ্ছে সাইড, মানে এই সাইডের আগে কোনো একটা প্রেফিক্স যদি লেগে থাকে, তো শিওর সাইড মানে হচ্ছে কি, কিলিং, হত্যাকে বোঝায়,
বা কিলার যে হত্যা করে তাকে বোঝায়। তো যদি কোনো একটা ওয়ার্ডের সাথে সাইড লেগে থাকে তাহলে শিওর সেটা কোনো হত্যা রিলেটেড, কোনো হত্যাকে বোঝাচ্ছে বা কোনো হত্যাকারীকে বোঝাচ্ছে। ঠিক আছে? তো এখানে ফ্র্যাট্রিসাইড, ফ্র্যাট্রি মানে হচ্ছে তোমার ব্রাদারকে বোঝায়, তাহলে এতে ভাইকে হত্যা বলছে, সেই জন্য অপশন ডি কারেক্ট আনসার। তো আর কি কি, বোনকে হত্যা কি বলে, বাবাকে হত্যা কি বলে, রাজাকে হত্যা কি বলে, এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। তাই আমি একবারে একটা কোয়েশ্চেন করেছি কিন্তু নোটটা সবটাই দিয়ে দিয়েছি যাতে আর দ্বিতীয় দিন না বলতে হয়। দেখো, ফ্র্যাট্রিসাইড ভ্রাতৃ হত্যা, প্যাট্রিসাইড বাবাকে হত্যা করা, ম্যাট্রিসাইড মাকে হত্যা করা, ইনফ্যান্টিসাইড, ইনফ্যান্ট কথার অর্থ হচ্ছে শিশু, আর সাইড কথার অর্থ হচ্ছে হত্যা করা, তাহলে শিশু হত্যা হয়ে গেল। ম্যাট্রি মানে মা, এটা মনে রাখবো, প্যাট্রি মানে পিতা, এইভাবে মনে রাখা যাবে। হোমোসাইড এন্ড জেনোসাইড, ভিভিভিভিআই, হোমোসাইড হচ্ছে মার্ডার অথবা মার্ডারার, হত্যা অথবা হত্যাকারী, কার, অফ এ ম্যান, একটা মানুষকে হত্যা করে। জেনোসাইড হচ্ছে পুরো একটা জাতিকে, কোন একটা জাতিকে, কোনো রিলিজিয়াস গ্রুপকে হত্যা করে দেওয়াকে বলা হয়। রেজিসাইড হচ্ছে রাজাকে হত্যা করা, মার্ডার অফ কিং। সুইসাইড হচ্ছে আত্মহত্যা, এটা তো আমরা জানি নিজেকেই। ক্লিয়ার? তো পুরোটা একদম চিন্তা নেই, স্ক্রিনশট এত নেওয়ার প্রয়োজন নেই, আমি পুরোটা জাস্ট ক্লাসের পরে একদম আমার রেডি আছে, জাস্ট দেখলেই পড়তে ইচ্ছা করবে, এত সুন্দর করে। দুদিনের পরিশ্রম, টানা দুদিন ধরে 6 ঘন্টা 7 ঘন্টা ল্যাপটপের সামনে বসে করেছি তোমাদের সুবিধার্থে, দেখলেই বুঝতে পারে, তাই বলছি ফিডব্যাক দেবে, তাহলে আমি পরিশ্রম জারি রাখবো। 10 নম্বর, মেনি আ ফ্লাওয়ার ড্যাশ আনসিন। দেখো এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টার কোয়েশ্চেন। মেনি, আমরা কিছু ডিটারমিনারের কথা আমি তোমাদেরকে বলে দিই একবারে। কি ডিটারমিনার? যে ওয়েট, হ্যাঁ, ডিটারমিনার, সিঙ্গুলার ডিটারমিনার আছে, কিছু কিছু প্লুরাল ডিটারমিনার আছে। তো আমরা এখানে যেটা আলোচনা করব আজকে, প্লুরাল ডিটারমিনার। ডিটারমিনার কি? নির্দেশক, অর্থাৎ নাউনের ব্যাপারে বলবে, নাউন বলবে না, নাউনকে নির্দেশ করবে, ঠিক আছে, ওই আর কি হলো। তো প্লুরাল ডিটারমিনার কতগুলো ইম্পর্টেন্ট আমি লিখে দিচ্ছি, তার মধ্যে মেনি, প্লেন্টি অফ, ভেরিয়াস, পরীক্ষা এগুলো খুব আসে, ঠিক আছে। এই যে এই ডিটারমিনারগুলো, মেনি, প্লেন্টি অফ, ভেরিয়াস, আরো কিছু হয়তো আছে মনে পড়ছে না, আমার নোটে পেয়ে যাবে। হ্যাঁ, সেভারেল, এটা পরীক্ষা আছে, সেভারেল। তো এরা হচ্ছে প্লুরাল ডিটারমিনার। তাহলে এরা প্লুরাল ডিটারমিনার, তাই পাশে যে নাউনটাকে নেবে, পাশে যে নাউনটা বসবে এদের পাশে, সেও প্লুরাল হবে, আর পাশে যে ভার্বটা বসবে সেও প্লুরাল হবে। যেমন আমরা করি না উদাহরণ, কি করি? মেনি বয়েজ আর কামিং, করি না? তো তাই তো, অ্যাকচুয়ালি আমরা রুল না জেনে না বুঝে আমরা আর কি মুখস্থ করে করি এগুলো, কিন্তু ব্যাপারটা এটাই যে মেনি হচ্ছে প্লুরাল ডিটারমিনার, পাশে প্লুরাল নাউন নিয়েছে, পাশে প্লুরাল ভার্ব নিয়েছে। ক্লিয়ার? তাহলে মেনির পর আমাদের লিখে দিলাম, আমি এখানে তাও একবার লিখে দিচ্ছি, মেনির পর প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব, এটা তো আমরা জানি। কিন্তু মেনির সাথে যদি এ বা অ্যান চলে আসে, কতই না এরকম বোঝায় আর কি, তখন কিন্তু এটা নিয়ম উল্টো, মানে এ পাশে প্লুরাল নেয় না, সিঙ্গুলার নাউন নেয়। আর কি নেবে? সিঙ্গুলার নাউন পাশে কি নেবে? সিঙ্গুলার ভার্ব নেবে। মাথায় রাখবে তাহলে এই জায়গাটা। ক্লিয়ার? তাহলে এখানে চলো কোয়েশ্চেন কি বলছে দেখি আমরা। কোয়েশ্চেন বলছে মেনি আ ফ্লাওয়ার, সরি, হ্যাঁ, মেনি আ ফ্লাওয়ার ড্যাশ আনসিন। তো তুমি যখনই মেনি এ পেলা, দেখো তার পাশে দেখো সিঙ্গুলার আছে, হবে যদি এটা ফ্লাওয়ার্স থাকতো তাহলে এখানে ভুল ছিল। তো এটাও জেনে রাখবে, সিঙ্গুলার নাউন আছে, এবং পাশে যে ভার্বটা হবে এটাকেও কি করতে হবে? সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। আর আমি যা বলবো সেইগুলোই প্রশ্নে কাজে লাগবে, একটা বাইরে থেকে আসবে না। দেখো একটু আগে তোমাদেরকে বললাম না আমি, যে ভি5, ইজ, ইজ, ওয়াজ, হ্যাজ, এরা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তার সাথে সাথে ভি5 হচ্ছে সিঙ্গুলার ভার্ব। বললাম না? বলেছি তো। জায়গাটা কোথায় আমি আর খুঁজে দেখাচ্ছি না, এই যে ইজ, ওয়াজ, হ্যাজ আর ভি5, এই যে দেখো সিঙ্গুলার ভার্ব। আর কি? তাহলে এখানে আমরা, এখানেও যে ভার্বটা বসাবো সেটাকে হতে হবে, কোথায় গেল গো, এই যে, সেটাকে হতে হবে সিঙ্গুলার ভার্ব। আর সিঙ্গুলার ভার্বকে ভি5। তাহলে বলো ব্লাশটা কি? ব্লাশ হচ্ছে ভি1, কারণ এস বাই এস লেগে নেই,
তাহলে এটা কেটে গেল, কারণ আমার দরকার V5। ডু প্লাস এটাও ভার্ব হবে না, কেটে দাও। হ্যাভ কি, হ্যাভ হচ্ছে বেশি জনের জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ এটা হচ্ছে প্লুরাল ভার্ব। আমার দরকার কি, আমার দরকার সিঙ্গুলার নাউনের সিঙ্গুলার ভার্ব দরকার, তো ডিও হবে না। কি পড়ে থাকলো, এটা হচ্ছে এলিমিনেশন টেকনিক ইউজ করলাম। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এটা V5 প্লাস এস হবে, V5 বসবে, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? এরকম করে কোয়েশ্চেন করতে হয়। কটা বাদ যাবে, কত ঘোরাবে কোয়েশ্চেন, ঘোরাক না, ঘোরাক না। তাহলে এখান থেকে এরর কারেকশন প্রশ্ন দিতে পারে। কি দিতে পারে, তোমাকে দিতে পারে মেনি এ ফ্লাওয়ার্স ব্লাশেস, এরকম একটা কিছু দিয়ে দিল। তো তোমাকে কি করতে হবে, মেনি এ ফ্লাওয়ার্স দিয়ে দিবে। তোমাকে এখানে ফ্লাওয়ার্সটাকে কি করতে হবে, ফ্লাওয়ার করতে হবে, কারণ মেনি এ পাশে সিঙ্গুলার নাউন নাই। তো দুটো কোয়েশ্চেন, তিনটে কোয়েশ্চেন হয়ে গেল। পরে কোয়েশ্চেন, দ্য প্র্যাকটিস অফ কিপিং ওয়ান ওয়াইফ অর হাজবেন্ড ইজ কল্ড। এটা ওয়ান ওয়ার্ড, এক কথায় প্রকাশ, যে কেউ যখন একটা মানে একটা বিয়ে করে, যাকে বলে একটা বিয়ে করাকে কি বলে, একটা ওয়াইফ রাখা বা একটা হাজবেন্ড রাখাকে কি বলে। তো আমরা এটাও রুট ওয়ার্ড পড়বো। রুট ওয়ার্ড কি, রুট ওয়ার্ড হচ্ছে একটা হচ্ছে গ্যাম। গ্যাম কথাটা যেখানেই থাকবে তার মানে হচ্ছে ম্যারেজ, বিয়ের কথা বলবে, এক নম্বর, এটা হচ্ছে রুট ওয়ার্ড। আর কি, মোনো, মোনো কথাটা যেখানে থাকবে, মোনো মানে হচ্ছে কি সিঙ্গেল, একটাকে বোঝায়। তাহলে মোনো খোঁজো আর গ্যাম খোঁজো, তাহলে হয়ে যাবে যার একটা বিয়ে। তো মোনো গ্যামি, গ্যাম বা গ্যামি, হ্যাঁ গ্যাম বা গ্যামি, এটা বিয়ের সাথে রিলেটেড। উত্তর হলো মনোগামী। পলি কি, পলি হচ্ছে বহু, অনেক, বহুকে বোঝায়, এ হচ্ছে ব্যাপার। আর এগুলো ব্যাপার নাই, ঠিক আছে। তো এইভাবে আমাদেরকে কিন্তু প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। আর আরেকটা কোয়েশ্চেন, আর দু একটা কোয়েশ্চেন করি, হ্যাঁ যাদের সময় আছে থাকো। নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেনের উত্তর তোমরা করার চেষ্টা করো। কি আছে দেখো, আচ্ছা হ্যাঁ এটা লিখে দিই, এটা বলতে ভুলে গেছি। দেখো বিএ রিলেটেড, বিএ রিলেটেড যত আছে তোমার অনওয়ার্ড, আমি কিন্তু এখানে লিখে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছি, পলিঅ্যান্ড্রিটা পরীক্ষায় দেয়। পলি মানে বহু, তো পলিঅ্যান্ড্রি মানে হচ্ছে একাধিক যার মানে বহুপতি, একাধিক যার স্বামী থাকে, যে মেয়ের একাধিক স্বামী থাকে তাকে বলে পলিঅ্যান্ড্রি। ক্লিয়ার? তো এই বিয়ে রিলেটেড যত আছে দেখো আমি এখানে লিখে দিয়েছি, তোমরা পড়ে নেবে, নোটে দেওয়া আছে। তো এটা স্ক্রিনশট নিলে নিতে পারো, নোটে আলাদা করে দেওয়া আছে, আমি দিয়ে দিচ্ছি। নেক্সট, নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য থিপ ওয়াজ কট রেড হ্যান্ডেড। রেড হ্যান্ডেড, দারুণ একটা জিনিস তোমাদেরকে এবার বলতে চলেছি। দেখো এটাও তো ইডিয়াম, এই যে রেড, এটা কালার। তো আমি কালার রিলেটেড যতগুলো ইডিয়াম আছে, কালার দিয়ে যে ইডিয়ামগুলো পরীক্ষায় আসে, আমি সব একটা জায়গায় করে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। দেখো দেখাচ্ছি, এখানে নেই, নোটে আছে, ঠিক আছে, এখানে নেই, নোটে আছে, আমি তাও বলে দিচ্ছি, নোটে খুব সুন্দর করে দেওয়া আছে। যেমন এখানে কি বলছে, রেড হ্যান্ডেড মানেটা আগে পড়ে নিই। বলছে কট রেড হ্যান্ডেড মানে কট উইথ প্রুফ, প্রমাণের সাথে, হাতে নাতে ধরা পড়া যেটাকে বলে। কাউকে অপরাধ করতে দেখা দেখা গেছে এবং তখনই তাকে সেই অবস্থায় মানে হাতে নাতে ধরা হয়েছে, প্রমাণের সাথে ধরা হয়েছে, তাকে বলা হয় রেড হ্যান্ডেড। ঠিক আছে? তো এরকম করে রেড, গ্রিন, তারপর তোমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, চরম মারকে উত্তম মধ্যমকে বলে না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো যতগুলো কালার রিলেটেড ইডিয়ম রয়েছে আমি কিন্তু নোটসে তোমাদের ইনক্লুড করে দিয়েছি, তোমরা পেয়ে যাবে, ওখানে সুন্দর করে দেওয়া আছে। পিঙ্ক দিয়ে অনেকগুলো ইডিয়ম আছে, গ্রিন দিয়ে আছে, গ্রিন ইডিয়মটা যেখানেই থাকবে দেখবে গ্রিন রিলেটেড, তখন সেটা জেলাসকে বলে, অর্থাৎ হিংসা ব্যাপারটাকে বোঝায়, এনভি, জেলাস বা এনভি ব্যাপারটাকে বোঝায়। ব্লু ব্লাড, এই দেখো একটা ইডিয়াম, এটাও এটাও আছে, ব্লু ব্লাড। ব্লু ব্লাড অর্থাৎ যার আভিজাত্য শ্রেণীর, যাদের বড় লোক আর কি, ব্যাপারটা অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলিতে যে বিলং করে তাকে বলে ব্লু ব্লাড। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, মনে রাখবে এটা। এটা ওখানে দেওয়া আছে, এটাতে সময় নষ্ট করে লাভ নেই। নেক্সট কোয়েশ্চেন দেখো, হি সেজ হি হ্যাজ ইনভেন্টেড এ টাইম মেশিন হুইচ ইজ ক্লিয়ারলি এ লোড অফ কবলার্স। দেখো এ লোড অফ কবলার্স, এটা ডব্লিউবিসিএস এ এসেছিল, পিএসসি তে আবার আসতে পারে। ঠিক আছে, লোড অফ কবলার্স মানে কি, দেখো দেওয়া আছে সুন্দর করে ব্যাখ্যা। লোড অফ কবলার্স, কবলার মানে মুচি, তো আমরা জানি, ইজ আ ব্রিটিশ ইডিওমেটিক এক্সপ্রেশন। ব্রিটিশ একটা ইডিওমেটিক এক্সপ্রেশন ব্রিটিশরা ইউজ করেন, দ্যাট মিনস ননসেন্স, রাবিশ অর লাইজ।
মানে দেখবা কবলাররা কি করে, জুতো পতো সেলাই করে এ করে একদম রাবিশ আকারে এখানে রাবিশ, হ্যাঁ, গ্যাঞ্জাম করে রেখে দেয় না, হ্যাঁ ওয়েস্টেজ করে একদম রেখে দেয় এক ঢিপ করে স্তূপ আকারে। তো এটাকে ওই জন্য বলা হচ্ছে লোড অফ কবলার্স, মানে হচ্ছে একটা রাবিশ, ননসেন্স, বোকামি, মিথ্যা এসব কাজকে বোঝায়, যত নেগেটিভ আছে সেগুলোকে। তো এখানে লোড অফ কবলার্স এই টার্মটার মানে হচ্ছে ননসেন্স। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 15 নম্বর দেখো, চুজ দ্য কারেক্ট স্পেলিং। স্পেলিং আমি কয়েকদিনের মধ্যে তোমাদের স্পেলিং একটা ইবুক দিয়ে দেবো, ঠিক আছে? ইম্পর্টেন্ট যেগুলো সমস্ত মানে ওয়েস্ট বেঙ্গলে যতগুলো এক্সাম হয় বা হয়েছে সবগুলো একত্রিত করে আমি দিয়ে দেবো ইবুক স্পেলিংয়ের, চিন্তা নেই। আপাতত ফারেনহাইট স্পেলিংটা সঠিক কি তোমাদের বলতে হবে। দেখো ইজি জিনিসই আমরা অনেক সময় ভুল করে ফেলি। তো ফারেনহাইটও অনেকে কিন্তু পরীক্ষা হলে গিয়ে থতমত খেয়ে যাবে যে এত সুন্দর জিনিসটা আমরা ছোটবেলা থেকে ফারেনহাইট সেলসিয়াস পড়ে আসছি, কিন্তু স্পেলিংটা এখন পাচ্ছি না। তো এটা অপশন বি হচ্ছে কারেক্ট আনসার ফারেনহাইটের। মনে রাখবে এটা হচ্ছে সঠিক স্পেলিং, বাকিগুলো ভুল। এরকম আসতে পারে কোনটা ভুল, মানে সবগুলো ঠিক দিয়ে দিল, 4-5টা দিয়ে কোনটা দিয়ে দিল, অনেক কটা ওয়ার্ড একসাথে। তো সেগুলো আমরা প্র্যাকটিস করাবো, চিন্তা নেই। 16 নম্বর কোয়েশ্চেন দেখো, দেখো এটাও কারেক্ট স্পেলিং। সঠিক স্পেলিং কোনটা? ডায়রিয়া। অনেকে এটা ভুল করবে, অনেকে বলো তো কোনটা হবে, সব মনে মনে ভেবে রাখো। 3 সেকেন্ড টাইম দিলাম। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ডায়রিয়া বানান পুরো মুখস্থ করে নাও, বাড়িতে একবার দুবার লিখে নেবে। ডবল আর এতটা পড়বে, তারপর হো ই আ, হো ই আ, হ্যাঁ এটা মুখস্থ করবে আর কেটে কেটে এটাকে মুখস্থ করবে, তাহলেই হয়ে যাবে। পরে কোয়েশ্চেন 17 নম্বর, ওয়ান শুড নট হ্যাঙ্কার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ফিক্সড প্রিপোজিশন, ঠিক আছে? ফিক্সড প্রিপোজিশন কি হবে? হ্যাঙ্কার আফটার। হ্যাঙ্কার আফটার মানে হচ্ছে কোনো কিছুর জন্য লালায়িত হওয়া, যেটাকে বলে তীব্র আকাঙ্ক্ষা করা, কোনো কিছু পাওয়া, পেতে চাওয়া, যেটাকে খুব ইচ্ছা প্রকাশ করা। হ্যাঙ্কার আফটার একদম ফিক্সড প্রিপোজিশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশন। এর সাথে হ্যাঙ্কার আফটার রিলেটেড আর একটা প্রিপোজিশন পরীক্ষায় আসে, অ্যাসপায়ার আফটার হয়, অ্যাসপায়ার টু হয়, ঠিক আছে? মনে রাখবে এটা। যদি টু অপশনে থাকবে না থাকবে আফটার থাকবে, বা আফটার থাকবে টু থাকবে, এরকম। অ্যাসপায়ার টু বা আফটার একই মানে। হ্যাঙ্কার আফটার, হ্যাঙ্কারের ক্ষেত্রে কিন্তু শুধু আফটার লিখবে। এটা এইগুলোর মানে হচ্ছে তীব্র আকাঙ্ক্ষা করা, কোনো কিছু চাওয়া। নেক্সট, আই উইল টেক মাই ড্রাইভিং টেস্ট ড্যাশ এ উইক। এই পিডিএফ একটা দেবো, আমাকে মনে করে দেবে, এখানে একটা পিডিএফ দেবো আমি। কমন কিছু ইডিয়াম যেগুলোর মধ্যে আর্টিকেল রয়েছে, এ অ্যান রয়েছে বিশেষ করে, সেই ইডিয়ামের একটা আমি, যেমন ইন এ ডে, ঠিক আছে? দেখো আছে এখানে, এই যে আছে, হ্যাঁ। ইনডেফিনাইট আর্টিকেল, ইনডেফিনাইট আর্টিকেল কি কি? এ এবং অ্যান। তো ইনডেফিনাইট আর্টিকেল কিছু অ্যাডভার্ব অফ টাইমের সাথে যুক্ত হয়ে একটা ইডিওমেটিক ফ্রেজ তৈরি করে আর কি, ফিরে, হ্যাঁ, ইডিওমেটিক ফ্রেজ তৈরি করে। সো সেইগুলো আমি একটা পিডিএফ দিয়ে দেবো, কতগুলো লিখে তোমাদের দেখাতে চাইছি। ইন এ ডে, হ্যাঁ, একদিনে। ইন এ মিনিট, 1 মিনিটে। ইন এ উইক, এক সপ্তাহে। 3 টাইমস আ ইয়ার, বছরে 3 বার। টোয়াইস এ ডে, দিনে 2 বার। ধরো বললো, এরকম প্রশ্ন দিতেই পারে। হি টেক্স মেডিসিন, সে ওষুধ নেয়। টুয়াইস ড্যাশ ডে, এ হবে না অ্যান হবে না দা হবে, এরকম দিয়ে দেবে। তো টুয়াইস এ ডে, দিনে 2 বার। হুম প্রতি প্রতি একবার 2 বার এরকম ব্যাপারে বললে এ আসবে, মাথায় রাখবে। তো এর পিডিএফ একটা আমি দিয়ে দেবো। তো উত্তর হবে এখানে, আচ্ছা এখানে এ তো আছেই, এটা তো বললাম। আরেকটা এখানে ইনও আসতে পারে, হি টেক্স মেডিসিন টুয়াইস ইন আ ডে, ইন আ উইক, এটাও আসতে পারে, আবার ইন নাও থাকতে পারে। হ্যাঁ, ইন সবসময় থাকে না। তো এখানে যেহেতু শূন্যস্থান দিয়েছে, তাহলে আমরা এখানে ইন বসাবো, ইন আ উইক, সপ্তাহে একবার। 19, ইউ হ্যাভ টু লিভ ইউর শুজ ড্যাশ। দেখো এটা অনেকে ইন করবে আমি জানি, কিন্তু আমরা কি জানি গো, ইন কোথায় বসে? ইন বসে যখন কোনো কিছুর মধ্যে একটা অবস্থান বোঝায়। ধরো এটা বক্স, বক্সের ভিতরে বল আছে, সেক্ষেত্রে আমরা ইন বসাবো। ওভার কখন বসাই? যখন কোনো কিছু ওপরে রয়েছে। অ্যাভাব, তার ওপরে রয়েছে। টু কখন বসাবো? যখন কোনো ডেস্টিনেশনে, কোথাও কিছু যাওয়া বোঝাবে, কোনো ডেস্টিনেশন বোঝাবে, ঠিক আছে? ডেস্টিনেশন যাওয়া। বাই, এই যে বাই, এ হচ্ছে বিভিন্ন রকম ভাবে ইউজ হয়।
বাই, বাই মানে দ্বারা হয়, বাই মানে পাশে হয়, ঠিক আছে? তো দেখো আমি বাইয়ের কিছু ব্যবহার বলি, তো এখানে উত্তর কিন্তু বাই হবে, আমি বলে দিই। ইউ হ্যাভ টু লিভ ইউর শুজ, তোমাকে জুতোগুলোকে রাখতে হবে। ইন মানে তো ইন হলে তো কি হয়ে যাবে? আচ্ছা এখানে দা ডোরটা ওঠেনি, এখানে লিখে নেবে তো তোমরা, নোটে আছে সম্ভবত। ইউ হ্যাভ টু লিভ ইউর শুজ দা ডোর, এটা টাইপ করতে ভুলে গেছি। হুম, তো দরজার মাঝে তো আমি রাখতে পারি না, তো ইন হবে না, তাহলে আমি দরজার পাশে রাখবো জুতোটা, তোমাকে জুতোটাকে রাখতে হবে দরজার পাশে, হ্যাঁ, দরজার উপরেও নয় দরজার ভেতরেও নয়। সো পাশে ইংরাজি হচ্ছে বাই। তো বাই দিয়ে কি কি হতে পারে দেখো আমি লিখে দিয়েছি। দেখো বাই প্লাস প্লেস মানে হচ্ছে পাশে বোঝায়, কোনো কিছুর পাশে। বাই দ্য ডোর, বাই দ্য রুম, বাই দ্য, হ্যাঁ, বাই দ্য উইন্ডো, জানলার ধারে বসে আছো, বাই দ্য উইন্ডো, ঠিক আছে? বাই প্লাস টাইম কি? বাই প্লাস টাইম মানে হচ্ছে কোনো সময়ের মধ্যে, কোনো সময়ের মধ্যে, ঠিক আছে? ধরো আমি বললাম হি উইল কাম হিয়ার, সেখানে আসবে 6টার মধ্যে, সন্ধ্যা 6টার মধ্যে। তো বেশিরভাগ জন লিখবে অ্যাট 6 PM। ডেসক্রিপটিভ ইংলিশ কেন নাম্বার হবে না, হয় না তোমাদের দেখো, আর কেন ডেসক্রিপটিভ ইংলিশ আগে থেকে জানার দরকার আছে এত কিছু? মুখস্থ করে দিয়ে গিয়ে আমরা ডেসক্রিপটিভ ইংলিশ পড়ি, তো নাম্বারও সেরকম হয়, কমন পেয়ে গেলে কেল্লা ফতে, চাকরি পেয়ে গেলে, কমন না পেলে গেল। তো অ্যাট 6 AM, অ্যাটের পর যখন টাইম থাকে না, অ্যাটের পর টাইম, এটা হচ্ছে ফিক্সড টাইম, এটা হচ্ছে ফিক্সড টাইমকে বোঝায়, অর্থাৎ 6টা মানে 6টাই। আর আমি বাংলায় কি বললাম? সে আসবে 6টার মধ্যে, 6টায় আসবে, তার মানে নেই 5টা 50-এ হতে পারে, 5টা 55-এ হতে পারে, 5টা 59-এ হতে পারে। সো কোনো নির্দিষ্ট মানে কোনো সময়ের মধ্যে যদি বলে, নির্দিষ্ট না বলে, তাহলে বাই 6 PM, বাই 10 AM, এরকম 10টার মধ্যে, বাই 10 AM, বাই 10 PM, এরকম বোঝা গেল? তো বাই সময়ের আগে হয় কখন? কোনো নির্দিষ্ট সময়, কোনো সময়ের মধ্যে যখন কিছু আসা বোঝায়। আর ফিক্সড টাইম বললে অ্যাট টাইম বোঝায়। আর বাই পার্সন কখন হয়? বাই প্লাস পার্সন যখন কারোর দ্বারা কিছু করা বোঝায়, যখন ভয়েস চেঞ্জ আমরা করি না, কারোর দ্বারা, ঠিক করে লিখে নেবে একটু, কিছু করা বোঝায়। যেমন ইট ওয়াজ কিল্ড বাই রাম, রামের দ্বারা এটা হত্যা করা হয়েছিল। দ্য বার্ড ওয়াজ কিল্ড বাই রাম, বুঝা গেল? এরকম। পরের কোয়েশ্চেন, হি সেড টু মি হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে আমাকে বলেছিল কে এই কাজটা করেছে। তো দেখো ন্যারেশন চেন একটা থাকবে, আমি ন্যারেশন চেঞ্জের ডিটেল কি করতে হবে কি না করতে হবে গ্রুপে বলে দেবো, আজ থেকে অ্যাক্টিভিটি আরো ডিটেলে শুরু হয়ে যাবে, ভালো করে শুনবে, যে অডিও পাঠাবো যাই করব, ঠিক আছে? তো হি সেড টু মি হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, আমরা কি জানি? এটা একটা কোয়েশ্চেন, আচ্ছা কোয়েশ্চেন চিহ্নটা দেওয়া নেই, কোয়েশ্চেন চিহ্নটা দিয়ে নেবে। সে আমাকে বলেছিল কে এটা কাজটা করেছে। তো কোয়েশ্চেন মনে রাখবে দু প্রকার, একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, কোয়েশ্চেন কিন্তু দু প্রকার, এটাই লাস্ট কোয়েশ্চেন আজকে না, ঠিক আছে? একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, আর একটা হচ্ছে WS কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন কোনগুলো? যে প্রশ্নের উত্তর হ্যাঁ এবং না এর মধ্যে সীমাবদ্ধ থাকে তাকে আমরা ইয়েস নো কোয়েশ্চেন বলি। যেমন তোমাকে বললাম ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও? উত্তর কি দেবে? হ্যাঁ হলে ইয়েস, নো হলে না, যে নাকি বলে ইয়েস নো কোয়েশ্চেন। কিন্তু তোমাকে যদি আমি জিজ্ঞেস করি হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি গো, তখন তুমি কি বলবে? ইয়েস নো হবে? হবে না। একটা নির্দিষ্ট আনসার থাকবে, একটা পার্টিকুলার আনসার থাকবে, সেটা হচ্ছে WS কোয়েশ্চেন। তো ইয়েস নো কোয়েশ্চেন ন্যাশন আমাদেরকে শিখতে হবে, WS কোয়েশ্চেন ন্যাশন আমাকে শিখতে হবে। ডিটেল নোটস কিভাবে কি কি পাবে আমি সব বলে দিচ্ছি, আপাতত এখানে যেটা আমি বলছি শোনো, এখানেই অনেকটা আমি ডিটেল করে দিচ্ছি। দেখো WS কোয়েশ্চেনের নিয়ম হচ্ছে, আচ্ছা ন্যারেশন কিন্তু 2-3 সেকেন্ডে শেখানো যায়, আমি এখানে 2-3 সেকেন্ডে শেখাচ্ছি, ডিটেল আমি অন্য একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করব, নাহলে তো 2 ঘন্টা 3 ঘন্টা কেটে গেলেও শেষ হবে না, কারণ বিশাল বড় চ্যাপ্টার। তো ন্যারেশন দেখো শর্টকাটে কিভাবে আমি 1-2 সেকেন্ডে উইদাউট পেন অ্যান্ড পেপার করব। তোমার প্রথম কাজ হচ্ছে দেখা, আমি আগে একটু টাইম নিয়ে বলে দিই, তাহলে 2-3 সেকেন্ড হয়ে যাবে। যে এইখানে যে ভার্বটা আছে, সেই ভার্বটা এক ঘর করে এগিয়ে যাবে কখন? যদি এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটাকে বলে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, সেড পাস্ট টেন্সে আছে, তাহলে হ্যাজ হ্যাভ এক ঘর এগিয়ে যাবে। এবার তুমি যদি জানো
হ্যাজ হ্যাভ এক ঘর এগিয়ে গিয়ে কি হয়, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করার সময় হ্যাজ হ্যাভ এক ঘর এগিয়ে গিয়ে হ্যাড হয় যখন রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে। তাহলে দেখো অপশন এ কে কেটে দেবো, অপশন এ বাদ। কেন বাদ? কারণ এখানে দেখো হ্যাড নেই। অপশন সি বাদ, কেন? কারণ এখানে ওয়াজ নেই। অপশন ডিও বাদ, দেখো এখানে না, বাদ নয়, এখানে হ্যাড আছে। তাহলে উত্তর বি আর সি এর মধ্যে হবে, বি আর ডি এর মধ্যে হবে। এবার বি আর ডি এর মধ্যে কিভাবে এলিমিনেট করব? দেখো মনে রাখবে, ভয়েস চেঞ্জে কোয়েশ্চেনই রাখতে হয়, কিন্তু ন্যারেশন চেঞ্জে যেই বাক্যই হোক না কেন, অ্যাসার্টিভ হোক, ইন্টারোগেটিভ হোক, এক্সক্লামেটরি হোক, সব সময় কমার পর কমা উঠে গেল, কমা উঠে ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা থাকে ডাব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে সেটাই বসে যায়, তো বসে আছে। হ্যাঁ, বিতেও ডাব্লিউএইচ ওয়ার্ড সেটাই আছে কমা উঠে, দেখো ডিতেও সেটা আছে। কমার পর যেই বাক্যই থাক না কেন, সাবজেক্ট, ভার্ব, ঠিক আছে, তারপর তোমার আদার ওয়ার্ড এটা বসে, মাথায় রাখতে হবে। কিন্তু এক্ষেত্রে হুয়ের স্টার দিয়ে রাখবে, এক্ষেত্রে ব্যতিক্রম হবে, এক্ষেত্রে ব্যতিক্রম হবে। কি ব্যতিক্রম? হুয়ের ক্ষেত্রে শুধু ব্যতিক্রম যে হুয়ের পর সাবজেক্ট না এসে, কেন বলো তো কেন ব্যতিক্রম হয়? আমি বোঝাচ্ছি, একে বোঝাবে না, ভালো করে শোনো। আমি একটা বলছি, যখন ভালো করে বলি 2 মিনিট আর লাগে লাগুক, ভালো করে শোনো। ধরো আমি একটা ন্যারেশন দিচ্ছি, হি সেড টু মি, কমা দিয়ে, হোয়াই ইজ ইউ ক্রাইং, তুমি কেন কাঁদছো, এটা ন্যারেশন করতে দিয়েছে। তো নর্মাল নিয়ম অনুযায়ী আমরা কি করব? হি নেমে গেল, সেড টু কে আস্কড করতে হয়। কেন করতে হয়, কি করতে হয়, এখন এসব মাথা থেকে বাদ দাও, তুমি মনে রাখো আস্কড করতে হয়। অনেকে জানে অনেকে জানে না, তাদের জন্য বলছি। মি নেমে গেল, কমা উঠে কি বললাম, যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা পাশে থাকবে সেটাই বসে যাবে, তো হোয়াই বসে গেল স্মল লেটারে। এবার আমি কি বললাম, এবার এখানে দাঁড়িয়ে যাবে, এইখানে ভুলটা হয়। কেন দাঁড়িয়ে যাবে? এবার আমার শুরু হবে সাবজেক্ট, ভার্ব, আদার ওয়ার্ড, শেষে ফুল স্টপ, কোয়েশ্চেন চিহ্ন উঠে পালাবে। তো সাবজেক্ট কে এখানে? ইউ। সে আমাকে বলছে তুমি কেন কাঁদছো, তাই তুমি বলতে কে? তুমি বলতে আমাকে বলছে, তাহলে এখানে হবে আই, আমি। এবার কি হবে? ভার্ব। আমি কি বললাম, ভার্ব যদি যেটা থাকবে এক ঘর করে এগিয়ে যাবে, তো যদি অ্যাম ইজ আর থাকে ভার্ব, এক ঘর এগিয়ে গিয়ে হবে ওয়াজ কিংবা ওয়্যার। আমি টেন্সের চেঞ্জ বলছি না, তাহলে অনেকে মাথা থেকে বের হয়ে যাবে। সব থেকে সহজ নিয়ম, অ্যাম ইজ আর থাকলে ওয়াজ ওয়্যার হবে, এটা আপাতত একটা নাম্বার পরীক্ষা থেকে তুলে নিয়ে আসো। তাহলে কি হবে? আয়ের পর ওয়াজ না ওয়্যার হবে? ওয়াজ হলো। এরপর কি পড়ে রইলো? ক্রাইং বসে গেল। এটা একটাই চেঞ্জ হবে, ক্রাইকে চেঞ্জ করব না, যা হবে প্রথমটা চেঞ্জ হবে ভার্বের, ফুল স্টপ। তো এটা হচ্ছে মূল নিয়ম, কিন্তু এই নিয়মটা হুয়ের ক্ষেত্রে আলাদা হবে। হুয়ের ক্ষেত্রে হুয়ের পরে আমি ডাইরেক্ট ভার্বকে বসাবো, মানে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। কেন? কারণ হু, ভালো করে শোনো, হুই হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। হু মানে কি? কে, কে কাজটা করেছে এটা বলতে চাইছে। আর কে কাজটা, যে কাজ করে সে কি? সে হচ্ছে সাবজেক্ট। তো হুই এখানে সাবজেক্টের কাজ করছে, তাই আলাদা করে আবার তার পাশে সাবজেক্ট আনার দরকার নেই। ডাইরেক্ট আমি কি বসাবো? ভার্ব বসাবো। ভার্বটা কি হবে? এক ঘরে এগিয়ে যাবে হ্যাজ হ্যাভ, দিয়ে এক ঘরে এগিয়ে কি হবে? হ্যাড হবে। তো এটাতে আছে, কিন্তু ডিতে কি ছিল দেখো, হুয়ের পর আবার আলাদা করে সাবজেক্ট এনেছে, কিন্তু এটা ভুল হবে না। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার।